দরজা চালানোটা তো বেশ ভালোই খোলা রেখেছো দেখছি। তা পুরোটাই খুলে ফেলো না, লোকে ভালো করে দেখতে পাবে। কথাটা শুনে আমি কিছুক্ষণ রাফিদের দিকে তাকিয়ে রইলাম। ওনার এই শান্ত গলায় বলা কথাটাও যেন আমার বুকটা চিরে বের হয়ে গেল। ওনার কথাটা বুঝতে একটু সময় লাগলেও ঠিকই বুঝতে পারলাম কথাটা উনি আমাকেই বলছেন। আর দরজা জানলা বলতে যে উনি আমার কাপড়কে বুঝিয়েছেন তা আর বুঝতে বাকি নেই আমার। আসলে দিশার শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছে তার গলাটা পেছনের দিক দিয়ে অনেকটাই বড়, যার কারণে তার পিঠের সাইডটা বেশ খানিকটাই দেখা যাচ্ছিল। দিশা শাড়ির সাথে আর কোনো ম্যাচিং ব্লাউজ ছিল না, যার কারণে এটাই পরতে হয়েছে তার। অবশ্য চুলটা ছেড়ে দিয়েছিল, কিন্তু গরমের কারণে কিছুক্ষণ আগে খোপা করে। রাফিদ আমাকে অপমান করে এটা নতুন কিছু না, তবে এই রকম বাজে কথা সে আজ প্রথম বলল আমাকে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি দিশারি রহমান ফারহিন, ডাকনাম দিশা, আর রাফিদ হলো আমার একমাত্র হাজব্যান্ড। পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল আমাদের, তবে তার ব্যবহারে আমার কেন যেন মনে হয়েছে সে আমাকে আরও আগে থেকেই চেনে। 2 মাসের বিয়েতে উনি আজ অবধি আমাকে স্ত্রীর অধিকার দেওয়া তো দূরে থাক, আমাকে অপমান ছাড়া আর কিছুই দেয়নি। এর কারণটা পর্যন্ত আমার কাছে অজানা। উনি কেন আমার সাথে এমন করছেন এর কিছুই আমি জানি না। কিছুক্ষণ আগে আজ দিশা তার বেস্ট ফ্রেন্ডের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিল। অবশ্য রাফিদের সাথে নয়, তার ফ্রেন্ডের ভাইয়ের বন্ধু উনি। সেই সুবাদেই সেও ইনভাইটেড। দিশা তার সাথে আসতে চাওয়ায় সে দিশাকে সাফ মানা করে দিয়েছে। রাফিদ দিশাকে কারোর সামনে পরিচয় করিয়ে দিতে পারবে না, তাই দিশাও আর এ নিয়ে কিছু বলেনি। রাফিদ দিশার আগেই এখানে চলে এসছে। গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন এক কোণে দাঁড়িয়েছিল দিশা। একটা ছেলে বারবার ইচ্ছাকৃতভাবে গায়ের ওপর পড়েছিল দিশার। খুব রাগ হচ্ছিল, কিন্তু লোকজন থাকার কারণে কিছু বলতেও পারছিল না। রাফিদকেও কোথাও দেখতে পাচ্ছিল না। খেয়াল করলো দিশার শাড়িটাও কোমরের সাইড দিয়ে একটু সরে গেছে, তাই এই পরিস্থিতি এড়াতে দিশা ওয়াশরুমের দিকে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল দিশা। এমন সময় সে অনুভব করলো দিশার পিঠে কেউ খুব বাজেভাবে টাচ করলো। দিশা পেছনে ফিরে পুরোপুরিভাবে আটকে উঠলো, কারণ ওই ছেলেটা একান অব্দি চলে এসছে। কাঁপা কাঁপা গলায় বলল দিশা, আপনি? কিন্তু ছেলেটা কিছু না বলে দিশার দিকে এগোতে লাগলো। সে যখন হাত বাড়িয়ে দিশার কোমর স্পর্শ করতে যাবে, তখনই খপ করে কেউ তার হাতটা ধরে ফেললো। পাশে তাকিয়ে দেখে রাফিদকে দেখে দিশার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো দিশা, যেন যেন প্রাণটা আবারও ফিরে পেল সে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে চরম রেগে আছে। সে ওই ছেলেটার নাক বরাবর একটা পাঞ্চ খুশি মারল, যার ফলে তার নাক দিয়ে রক্ত পড়ছে। সে ছেলেটাকে বেধড়কভাবে মারছে আর বলছে, আমি রাফিদকে থামানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অবশেষে আর না পেরে চিৎকার করে বললাম, রাফিদ থামুন! আমার চিৎকারে যেন কাজ হলো। রাফিদ ছেলেটার কলার ধরে এক হাতে অবস্থায় অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ততক্ষণে ছেলেটাকে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কায় রাফিদ তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আমি গিয়ে তাকে ওঠানোর জন্য ওনার হাত ধরতেই উনি ঝাড়ি মেরে আমার হাত ছাড়িয়ে নিলেন। তারপর উঠেই তিনি শান্ত গলায় ওই কথাটা বললেন। এখন বাড়িতে ঢুকতে রাফিদ আমাকে রুমে নিয়ে এসে আমার হাতটা ধরা অবস্থায় আমাকে সামনের দিকে ছুঁড়ে মারল। তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। দরজার শব্দে আমি কেঁপে উঠলাম। আমার কপালে যে আজ অনেক দুঃখ তা বেশ ভালো করে বুঝতে পারছি। তার চেহারা দেখে আমার হাত পা কাঁপছে। আজ অবধি তাকে আমি এভাবে রাখতে দেখিনি। এখন কি করবে কে জানে। সে আমার দিকে এগিয়ে এসে আমার মুখটা তার দিকে উল্টো করে ফিরিয়ে তার হাত দুটো দিয়ে আমার হাত দুটো সামনের দিকে চেপে ধরে আমার পিঠটা বুকের সাথে ঠেকিয়ে তার সাথে মিশিয়ে নিল। তারপর তার থুতনিটা আমার কাঁধে রেখে বেশ শান্ত গলায় বলল, দিশা এদিকে রীতিমতো কাঁপছে। সে জানে তার এরকম শান্তভাবে কথা বলার মাঝে লুকিয়ে আছে প্রচুর রাগ, কারণ এই কয়দিন রাফিদকে এতটুকু দিশা ঠিকই চেনেছে। রাফিদ এবার দিশাকে ওই অবস্থায় দেয়ালের সাথে জোরে চেপে ধরলো। তারপর রাফিদ তার মাথাটা দিশার মাথার সাথে চেপে ধরে তার হাত দুটো এবার দিশার কনুইয়ের ওপরের অংশে খুব শক্ত করে ধরল। এদিকে দিশার গালটা দেয়ালের সাথে লেগে থাকায় খুব ব্যথাও লাগছে, কিন্তু সেদিকে রাফিদের কোনো ভ্রুক্ষেপ নেই। রাফিদ এবার খুব রেগে চিৎকার করে বলল, কি হলো, কথা বলছিস না কেন এখন? হ্যাঁ, তখন তো খুব জোরে চিৎকার করে আমাকে থামতে বলছিলি, তাই এখন বল না থামতে। বল কি হলো, চিৎকার কর এখন। দিশা এবার কেঁদে কেঁদে বলল, রাফিদ কি করছেন কি? ছাড়ুন আমাকে, আমার খুব ব্যথা লাগছে, প্লিজ ছাড়ুন আমাকে। কেন, আমি ধরলেই তোর ব্যথা লাগে? খুব ভালো লাগে না তোর পরপর সাথে ডলাডলি করতে? এখন আমি টাচ করছি বলেই তোর ভালো লাগছে না, তাই না? পরপরকে শরীরে দেখানোর জন্যই তো এত বড় গলার ব্লাউজ পরেছিস। কি ঠিক বলিনি আমি?
এখন দেখ তোর সাথে কি কি করে। একথা বলেই রাফিদ তার এক হাত দিশার খোলা পিঠে রাখলেন এবং বলে উঠলেন, এখানেই তো টাচ করেছিল ওই ছেলেটা, তাই না? বলেই খুব জোরে সে আমার পিঠে তার নখ দিয়ে বড় একটা আঁচড় কাটলো। আমি ব্যথে যে চিৎকার দিতে যাব তখনই রাফিদ অন্য হাতে আমার মুখ চেপে ধরে শান্ত গলায় বলল, হস, চিৎকার করে না শোনা, লোকে শুনতে পাবে যে। এখনো তো আরো অনেক কিছু করা বাকি আছে। এতটুকুতেই যদি চিৎকার করো তাহলে কিভাবে হবে বলো তো? পিঠের ব্যথায় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চিৎকার করে কাঁদতে মন চাইছে আমার, কিন্তু রাফিদ আমার মুখে তার হাত দিয়ে চেপে ধরে রাখায় তাও পারছি না। আর না পারছি তাকে কিছু বলতে। পিঠে কিছুটা ভেজাও অনুভব করতে পারছি, মনে হয় রক্ত বের হয়ে গেছে। রাফিদ এবার এক হাত দিশার মুখে ধরা অবস্থাতেই অন্য হাতে দিশার পিঠের আঁচড় দেওয়া জায়গাটা স্পর্শ করে হাত বুলাতে বুলাতে বলল, ইস, কতখানি কেটে গেছে দেখতো শোনা। ভীষণ জ্বালা করছে নিশ্চয়ই, তাই না? ওহো, এখন তো ওষুধ লাগাতে হবে। দাঁড়াও শোনা, এখনই তোমাকে আমি ওষুধ লাগিয়ে এনেছি। এরপর দেখো একটুও ব্যথা থাকবে না। একথা বলেই সে আমার পিঠের কাটা জায়গাটায় খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। এবার আমি আর নিজেকে শান্ত রাখতে পারছিলাম না। আমি ব্যথায় চোখ দুটো খিচে বন্ধ করে পিঠটা কুঁচকে ফেলি ও রাফিদকে সরানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু ও না, এতেও কোনো কাজ হচ্ছে না। সে এবার আমাকে তার দিকে ফিরালো। ফিরিয়ে আমার মুখটা শক্ত করে তার এক হাত দিয়ে দুই গাল চেপে ধরে বলল, কি হলো, খুব ব্যথা লাগছে? আমার যে এর থেকেও বেশি ব্যথা লেগেছে, ওটার কি হবে বল? এটা তো মাত্র ট্রেইলার, পিকচার তো এখনো বাকি। ওটা দেখবি না? এখন এত মোচামুচি করছিস কেন? আগে মনে ছিল না? আমি এবার কোনো রকমে কেঁদে বললাম, প্লিজ রাফিদ, আমাকে আর কিছু করবেন না, আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না, আমার সত্যি খুব ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে। আমাকে আর কিছু বলতে না দিয়েই সে আরও জোরে আমার গাল দুটো চেপে ধরলো। তারপর ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও না। এখনো তোকে অনেক শাস্তি দেওয়ার বাকি আছে, তাই কথা যত কম বলবি তোর জন্য ততই ভালো হবে। বুঝতে পেরেছিস? দিশা এদিকে রাফিদের কাছে আকুতি মিনতি করেই যাচ্ছে। রাফিদ এক হাত দিয়ে দিশার শাড়ির আঁচলটা এক টানে দিশার কাঁধ থেকে নিচে ফেলে দিল। তারপর দু হাত দিশার উন্মুক্ত কোমরে রেখে খুব জোরে চেপে ধরল, এতটা জোরেই যে তার নখগুলো মনে হচ্ছে দিশার শরীরের ভেতরে ঢুকে যাবে। দিশা রাফিদের মুখের দিকে তাকিয়ে দেখে রাফিদ বাঁকা হেসে এক ভ্রু উঁচিয়ে দিশার দিকে তাকিয়ে আছে। দিশা রাফিদের মতিগতি বুঝতে পেরে আবারও অশ্রুঝরা চোখে রাফিদকে বলতে লাগলো, প্লিজ রাফিদ, না না, প্লিজ রাফিদ, না না রাফিদ, না। মা গো! সে এবার তার দুই হাত দিয়ে আমার কোমর থেকে পেট অব্দি আঁচড় কাটলো। তারপর দুই হাত আলতো করে আমার গালে রেখে বলল, ও, খুব কষ্ট হচ্ছে শোনা, বেশ আর একটু সহ্য করো, তারপর দেখো আর কষ্ট হবে না তোমার। রাফিদকে আমার পুরো পাগল পাগল মনে হচ্ছে, নিজেই কষ্ট দিচ্ছে আবার নিজেই সব বলছে। কেন করছে সে এমন? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এরই মধ্যে পেটের আঁচড় কাটা অংশে কারো গরম নিঃশ্বাসের সাথে ঠোঁটের স্পর্শ অনুভব করলাম। হ্যাঁ, সে একটার পর একটা কিস করে যাচ্ছে আমার পেটে। এক পর্যায়ে সে আবার আগেকার মতো আমার কাটা জায়গায় 3-4টে কামড় বসিয়ে দিল। আমার যেন মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে বের করে ফেলছে। হ্যাঁ, এতটাই কষ্ট হচ্ছে আমার। কাঁদতে কাঁদতে গলাটাও ভীষণ ব্যথা করছে আমার, তাই আর শব্দ করে কাঁদতে পারছি না আমি। মুহূর্তের মধ্যেই আমার চোখের চারপাশটা যেন অন্ধকার হয়ে আসছে। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে যেতে লাগলো আমার। আর সহ্য করতে পারছিলাম না আমি এই অত্যাচার। তবে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বুঝতে পারছিলাম রাফিদ আমার গাল চাপড়াতে চাপড়াতে আমাকে ডেকে চলেছে, কিন্তু সেই ডাক শোনার ভাগ্য বোধহয় আমার আর হয়নি। চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আশেপাশে তাকিয়ে আর রাফিদকে দেখতে পেলাম না। আমি আস্তে আস্তে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসলাম। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। অনুষ্ঠান থেকে রাফিদ যখন আমাকে এখানে নিয়ে আসে প্রায় 4টার দিকে। পেটে ও পিঠের সাইডটা এখনও অনেক ব্যথা করছে আর ভীষণ জ্বালাও করছে। তবে কেন জানি মনে হলো ব্যথাটা আর আগের মতো নেই। খেয়াল করে দেখলাম আমার পেটের কাটা অংশে সাদা ক্রিম জাতীয় কিছু একটা লাগানো। বুঝতে পারলাম ওটা মলম, কিন্তু প্রশ্ন হচ্ছে মলমটা লাগালো কে? বাড়িতে আমি আর রাফিদ ছাড়া আর কেউই নেই এই মুহূর্তে। তাহলে কি রাফিদ? বোধহয় ওই লাগিয়েছে। নিজেই ব্যথা দিয়ে ওষুধ লাগানোর মানেটা কি? আমার শ্বশুর নেই, উনি অনেক আগেই মারা গেছেন। রাফিদের আপন বলতে শুধু ওর মা আর একটা ছোট বোনই আছে, মানে আমার শাশুড়ি আর আমার ননদ, কিন্তু তারা আমাদের সাথে এখানে থাকে না।
কেন থাকে না তাও জানি না, তবে কেন জানি মনে হচ্ছে আমি এই বাড়িতে আসার পরই তাদেরকে অন্য জায়গায় শিফট করা হয়েছে। কিন্তু কেন? আমার ননদকে আমি আজ অবধি দেখিনি। শাশুড়ি মাঝে মাঝে এসে দেখা করে যায় আর খোঁজ খবরও নিয়ে যায়। আমি বুঝতে পারছি না এসবের পিছনের রহস্য কী। এইরকম হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার এসব চিন্তাভাবনার মাঝখানেই কেউ একজন বলে উঠল, যাও ফ্রেশ হয়ে এসো। পাশে তাকিয়ে দেখি রাফিদ দরজার সাথে হেলান দিয়ে দুই পকেটে হাত দিয়ে বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। কিছুক্ষণ আগে আমার সাথে এত কিছু করার পরও তার চোখে মুখে আফসোসের কোনো ছাপই নেই, বরং তার ভাব দেখে মনে হচ্ছে যে সে কিছুই করেনি, একেবারে ইনোসেন্ট একটা বেবি। এর মধ্যে সে আবারও বলল, কি হলো? কি বললাম মনে হয় শুনতে পাওনি। তা ডোজ দিব নাকি আবার? আমি এবার চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। কতটা খারাপ এই লোকটা ভাবা যায়। এভাবে টর্চার করার পর কোনো অনুভূতি তো দেখাচ্ছেই না, উল্টো আরও হুমকি দিচ্ছে। নিজের দিকে তাকিয়ে দেখি আমি এখনও শাড়ি পরা অবস্থায় রয়েছি। ওর মার খাওয়ার আর কোনো ইচ্ছে নেই আমার, এমনিতেই অনেক দুর্বল লাগছে। তার উপর সেই সকালে যা খেয়েছি এখন পর্যন্ত আর কিছুই খাওয়া হয়নি আমার। কোনো রকমে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম, কিন্তু ওয়াশরুমে অবধি যাওয়ার পৌঁছাতে পারলাম না। শরীর অতিরিক্ত দুর্বল থাকার কারণে ওয়াশরুমে ঢোকার আগেই কার্পেটের সাথে পা আটকে নিচে পড়ে গেলাম। কিছুটা ব্যথাও পাই। পাশে তাকিয়ে দেখি আমি পড়ে যাওয়াই রাফিদের মধ্যে কোনো হেলদোল নেই। সে আগের মতোই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। মানুষ এতটা পাষাণ কী করে হয়? রাস্তার কুকুরের প্রতি তো মানুষের একটু দয়া দেখায়, সেই জায়গায় তো আমি ওর সহধর্মিনী। তবুও সে আমার একটু হেল্প করতে এগিয়ে আসলো না। নিজে কষ্ট করে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাফিদ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আমি বের হতেই সে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, খাবার রাখা আছে, খেয়ে নাও। আমি তার কথার কোনো জবাব না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সে আবারও বলল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তা তুমি খুব ভালো করে জানো, তাই চুপচাপ খেয়ে নাও। এবার আমি বললাম, খাবো না আমি, ক্ষুধা নেই আমার। সে আবার সোফা ছেড়ে উঠে টি টেবিলের দিকে প্লেটটা নিয়ে আমার হাতে ধরে খাটের উপর বসিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিজের ভালো চাও তো চুপচাপ খেয়ে নাও। আফটার অল তুমি না খেয়ে অসুস্থ হলে আমি টর্চার করবো কার উপর? আমি যেই কিছু বলতে যাব অমনি সে তার এক হাতটা উঁচিয়ে ঘড়ির দিকে তাকিয়ে আবার বলল, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে খাওয়া স্টার্ট করবে, না হলে কি করব তা খুব ভালো করেই জানো তুমি। আমি আর কথা বাড়ালাম না, কারণ জানি এখন কথা বললে আমার কপালেই দুঃখ আছে, আর এমনিতেও আমার খুব ক্ষুধাও পেয়েছে, তাই চুপচাপ খেতে লাগলাম। সকালে কিচেনে চা করছি, রাফিদ জগিং করতে গেছে। প্রতিদিন চা নিয়ে একটা না একটা কাণ্ড তো আমার সাথে করেই সে। হয়তো গরম চা হাতে ঢেলে দিবে, নয়তো লেট করে দিলে বলে শাস্তি দিবে। শাস্তির তো কি ছিঁড়ি, ঘরের একটা কাপড়ও তো মনে হয় বাদ রাখে না, সবগুলো আমাকে দিয়ে ধোয়াবে। এমনকি বিছানার চাদর, মেঝের কার্পেট, দরজা জানালার পর্দাগুলো বাদ রাখে না। আগের জন্মে মনে হয় আমি ওর প্লেটের ভাত চুরি করে খেতাম। ওটার জন্যই এখন আমার সাথে এরকম করছে। এই নরক থেকে যে বের হওয়ার কোনো উপায়ও নেই। কোথায় যাব এখান থেকে চলে গিয়ে? যাওয়ার তো কোনো জায়গাও নেই আমার। আজ কি করবে কে জানে। এরই মধ্যে কয়েন বেলটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি কিচেন থেকে বের হয়ে দিলাম দরজার দিকে এক দৌড়, নইলে এর চেয়েও একটা কাণ্ড বাঁধাবে। পরের দিন সকালে পেটের উপর গরম কিছু ছ্যাঁকায় ধরফরিয়ে ঘুম থেকে উঠলাম। সামনে তাকিয়ে দেখি রাফিদ হাতে ইস্ত্রি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এবার আশ্চর্যের চরম পর্যায়ে। এমনও কোনো মানুষ হতে পারে শেষে কিনা ইস্ত্রির ছ্যাঁকা? কিন্তু কথা তো সেটা নয়। কথা হলো গিয়ে উত্তপ্ত ইস্ত্রি আমার পেটে রাখলে তো এতক্ষণে আমার মাংস পড়ে নাড়ি ফুড়ি বেরিয়ে যাওয়ার কথা। তবে এমন কিছুই হলো না কেন? এবার আমি আমার শাড়িটা পেটের সাইড থেকে একটু সরিয়ে সেদিকে তাকিয়ে দেখি যে জায়গাটায় ছ্যাঁকা দিয়েছে ওখানে সামান্য লাল হওয়া ছাড়া আর কিছুই হয়নি। আমি অবাক হয়ে রাফিদের দিকে তাকাতে সে বলল, অবাক হওয়ার কিছু নেই দেশে শোনা, তোমার 14 পুরুষের ভাগ্য যে স্ত্রীটা বেশি গরম ছিল না। কিন্তু নেক্সট টাইম যদি দেরিতে ঘুম থেকে ওঠো তাহলে তোমার ভাগ্যটাও তোমার সঙ্গ ছেড়ে দিতে পারে। এখন তাড়াতাড়ি উঠে আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো। আজকে আমি অনেক খুশি, তাই চা খাবো না, কফি খাবো। আমি বুঝতে পারছি না সকাল সকাল খুশি হওয়ার মতো এমন কি হলো। আর সে যে খুশি হোক আর যাই হোক, আমাকে এভাবে ওঠানোর মানেটা কি? যত সব খাটাস মার্কা গন্ডারের কাণ্ড কারখানা। আমি যখন এসব বিড়বিড় করে বলছিলাম তখন সে আবারও ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায়নি? এভাবে বসে আছো কেন? যাও কফি করে নিয়ে আসো, গো। কি হলো, কথা কানে যায়নি? এভাবে বসে আছো কেন?
যাও কফি করে নিয়ে আসো। গো। যাচ্ছি। আমি খাট থেকে নেমে দরজার কাছে গিয়েই থেমে গেলাম। তারপর পিছনে ফিরে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার সকাল সকাল এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি? সে এবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো, যার মানে হলো সে আমাকে তার খুশি হওয়ার কারণটা বলবে না। আমিও এক দৌড়ে নিজে এসে নিজের বুকে নিজেই হাঁফাতে হাঁফাতে থুতু দিলাম। বাহ দিশা বাহ, তুই তো দেখি সেই সাহসে হয়ে গেছিস। বজ্জাটা যদি এখন আমাকে ধরতো তাহলে নিশ্চিত রিমন্ডের মার দিত আবারও। চলো বাবু সোনা, এখন কাজে লেগে পড়ি। রাফিদকে কফি দিয়ে আমি ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে ব্রাশ করে চলেছি, যার মানে হলো, দিশা তুই যতক্ষণ এখানে আছিস ততক্ষণ তুই সেফ। কিন্তু খাটাস মার্কাটার জন্য ওটাতেও হলো না আমার। তার আগে সে জোরে জোরে আমার নাম ধরে ডাকতেছে বাইরে থেকে। দিশা, এই দিশা, তাড়াতাড়ি বের হও। কি হলো, শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি বের হও, কুইক। মুখে ব্রাশ থাকায় কথা বলতে পারছিলাম না। আরে ধুর, ডাকলে ডাকুক, আমার কি। দিশা, আমি জানি তুমি ইচ্ছে করেই দেরি করছো। এখনই বের হও বলছি, নাহলে এখন আমি দরজা ভাঙবো বলে দিলাম। আমার কানে তার কোনো কথাই যাচ্ছে না। যা খুশি করুক গে, আমি আমার কাজ করি। একটু পর ধরাম করে একটা জোরে কিছু ভাঙার শব্দ হলো। আমি পিছনে ফিরে ব্রাশ মুখে নেওয়া অবস্থায় হা করে সামনে তাকিয়ে আছি। হ্যাঁ, যা ভাবছেন তাই, খাটাস মার্কাটা দরজা ভেঙে ফেলছে আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই আমাকে গিলে খাবে। সে দাঁতে দাঁত চেপে ধরে বলল, জাস্ট 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হবে। বলেই সে চলে গেল। আচ্ছা, এর কি আমাকে ওয়ার্নিং দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? খালি ধমকাই। হ্যাঁ, ভাবে কি নিজেকে? দরজাটা ভাঙার কি দরকার ছিল? এখন তো বিপদ তো আমারই। উফ, কেন যে এমন করতে গিয়েছিলাম? ধ্যাত, ছাতার মাথা ঘোরার টিম ভাল লাগে না কিছু। সব সময় এই বেশি বোঝা না একটা গড়বড় করেই আমি ওয়াশরুম থেকে বের হতেই সে কভার থেকে কি একটার প্যাকেট বের করে বিছানায় ছুঁড়ে মেরে বলল, সন্ধ্যায় এটা পরে রেডি থাকবে। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি আছে এতে? আর রেডি থাকবো কেন? যা বলেছি তা করবে। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। আর কি আছে এতে নিজেই দেখে নাও। বলে সে হনহন করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আরে যে যাই বলুক, কুকুরের লেজ যেমন সারা বছর ঘি দিয়ে মাখলেও সোজা হয় না, তেমনি এসব খাটাস মানুষও কোনোদিন ভালো হয় না। যত সব ফাউল লোক কোথাকার। বলে কি না তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। আরে যাও তো, আমার লাগবে না উত্তর, আমিও রেডি হব না। দেখে কি করতে পারিস তুই, বজ্জাত পোলা। সন্ধ্যায় রেডি হচ্ছে দিশা, তখন সেই লেভেলের বড় বড় ডায়লগ মারলেও রাফিদের টর্চারের কথা মনে পড়তেই দিশার আত্মার পানি সব ফুটো হয়ে বেরিয়ে গেছে। মানে হচ্ছে হাওয়া ফুস। প্যাকেটের মধ্যে একটা হালকা পিঙ্ক কালারের শাড়ি, পেটিকোট আর 3/4 হাতা ও গলা অবধি কলার দেয়া একটা ব্লাউজ ছিল। পেটিকোট আর ব্লাউজ আগেই পরে নিয়েছিল দিশা। ওগুলো পরেই এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। যেহেতু বাড়িতে দিশা একা, তাই কোনো সমস্যাও নেই। শাড়িটা রাফিদ আসার আগে পরে নেবে। হঠাৎই মনে হলো দিশার যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে তাকে দেখছে। সাথে সাথে পেছনে করে দিশা 480 ডিগ্রির একটা ঝটকা খেলো। হ্যাঁ, রাফিদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাফিদকে দেখে মনে হচ্ছে সেও খুব বড়সড় একটা শক খেয়েছে। রাফিদ দিশার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। দিশা একবার নিজের দিকে আরেকবার রাফিদের দিকে তাকিয়ে যেই চিৎকার দিয়ে যাবে, অমনি রাফিদ এসে তার এক হাত দিশার কোমরে ও অন্য হাত দিয়ে দিশার মুখ চেপে ধরে বলল, আরে আজব তো, চেঁচানোর কি আছে এখানে? আমি কি পরপুরুষ নাকি? আমি চাইলে তোমার সব কিছু দেখতে পারি। আফটার অল এটা অধিকার আমার। সো বি কোয়াইট। এদিকে রাফিদের হাত দিশার কোমরে এমনভাবে স্পর্শ করায় দিশার পুরো শরীরে যেন জমে গেছে। রাফিদকে সরানোর শক্তিটুকু নেই দিশার মাঝে। মুখে হাত দিয়ে চেপে ধরায় কথাও বলতে পারছে না দিশা, শুধু অসহায় দৃষ্টিতে রাফিদের দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় একটা ছেলের সামনে থাকা অবশ্যই একটু অস্বস্তিকর ব্যাপার। রাফিদ দিশাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বলল, আমি বাইরে অন্য রুমে গিয়ে রেডি হচ্ছে। বলেই রাফিদ রুম থেকে চলে গেল। তার ছেড়ে দেওয়াতে যেন দিশা হাফ ছেড়ে বাঁচলো। অনেকক্ষণ যাবৎ শাড়ির কুচিটা ঠিক করার চেষ্টা করছি, কিন্তু শাড়িটা জর্জেট কাপড়ের হওয়ায় অতিরিক্ত সিল্কি, তাই পারছি না। আমি সুতি কাপড়ের শাড়ি পরলেও জর্জেট শাড়ি কোনো সময় পরি নাই, তাই এই অবস্থা। শাড়ির আঁচল আমার কাঁধে আর কুচির কাপড় নিচে গড়াগড়ি খাচ্ছে। প্রচুর বিরক্তিকর একটা পরিস্থিতি। এই লোকটাকে আর কোনো শাড়ি পাই নাই আনার জন্য। ধুর ছাই, এখন এইটাই আমি কি করে পরবো? দেরি হলে আরেক প্যাতানি ঝাড়ি খেতে হবে আমায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিলাম, তখনই কোথা থেকে রাফিদ এসে নিচ থেকে কুচির কাপড়গুলো নিজের হাতে তুলে নিল। আর আমি এদিকে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। এমন হুটহাট এসে পড়ে যে বোঝাও যায় না। সে কি এবার আমাকে শাড়ি পরিয়ে দিবে নাকি? ভেবে আমার হার্টবিটটা যেন দ্রুত লাফাতে লাগলো। আচ্ছা, ও কি শাড়ি পরাতে পারে?
কিন্তু ও তো ছেলে মানুষ। তাহলে রাফিদের দিকে ভালো করে খেয়াল করে দেখি ও একটা ব্ল্যাক কালার শার্ট, ডার্ক ব্লু কালারের কোট আর ব্ল্যাক কালার জিন্স পরছে। হাতে ব্র্যান্ডেড ঘড়ি আর চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। ফর্সা শরীরে সবগুলো জিনিসই যেন ফুটে উঠেছে। ইস, কি মারাত্মক হ্যান্ডসাম লাগছে তাকে। ভেবেই আমার মনে 100টা লাড্ডু ফুটছে যে এত সুন্দর ছেলেটা আমার হাজব্যান্ড। তবে সুন্দর হলে কি হবে, কাঁধে তো মনে হয় 100টা শয়তান নিয়ে ঘুরঘুর করে। বদের বিরান। রাফিদ দিশার কাঁধে আঁচলটুকু ঝুলিয়ে রেখেছিল, একটানে ওটা ফ্লোরে ফেলে দিল। তারপর দিশার সামনে দু হাঁটু গেড়ে বসলো। দিশার এবার প্রচুর লজ্জা লাগছে। এই লোকটার কি দিশাকে এই অবস্থায় দেখতে এতটাই ভালো লাগে, এতই ভালো লাগে? যত সব অসভ্য খাটাস মার্কা, মনে মনে বলতে থাকলো দিশা। এবার দিশা দুই হাতে নিজেকে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে রাফিদ নিচের দিকে তাকিয়ে হাতের ভাঁজে শাড়ির কুচি ধরতে ধরতে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই এখানে। তোমার সব কিছু আমি আগেই দেখে নিয়েছি, আর এভাবে তোমার শরীরের চিটে ফোটাও ঢাকবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি তোমার স্বামী, কোনো পরপুরুষ না, বুঝতে পেরেছো? সো এসব ন্যাকামি বন্ধ করে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, নয়তো আমার কুচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আরে বলে কি এই লোক, আমার সব কিছু দেখে নিয়েছে মানে? আর আমি কি নির্লজ্জ নাকি যে আমার লজ্জা লাগবে না, তাও একটা ছেলের সামনে? আরে আজব লোক তো। তার উপর কোথায় নিয়ে যাবে সেটা বলছে না। এখন ইচ্ছা করছে, না থাক, অত বেশি ইচ্ছা করিস না দিশা, পরে খাটাসটা আবার তোকে নাকানি চুবানি দিবে। তারপর বিড়বিড় করে উপর দিকে তাকিয়ে গান ধরলাম। এমনিও ফাটা গলা গান আর কি। ও এত ইচ্ছা ইচ্ছা করিস না তুই, ইচ্ছা কইরা ফান্দে পড়িস না। ও তুই ইচ্ছা কই না ফান্দে পড়িস। আমার গানের মাঝখানেই সে ধমক দিয়ে বলল, স্টপ দিস ননসেন্স সং দিশা। মুখ দিয়ে যদি তোমার আর একটা সাউন্ড বেরিয়েছে তো তোমাকে এই অবস্থাতেই বাইরে নিয়ে যাব, বলে দিলাম। তার হঠাৎ এমন ধমকে আমি কেঁপে উঠলাম। এর নামই কপালের নাম গোপাল। এখন কি নিজের ইচ্ছেতে একটু গানও গাইতে পারবো না? কথাগুলো মনে মনে বলতে বলতেই দিশা রাফিদের দিকে তাকিয়ে দেখে রাফিদ শাড়ির কুচিগুলো হাতে নিয়ে এক দৃষ্টিতে দিশার উন্মুক্ত পেটের দিকে তাকিয়ে আছে। যেন মনে হচ্ছে আমার পেট না, ওটা কোনো ইয়াম্মি খাবার। হাই হাই, কি সর্বনাশী কাণ্ড! এ পোলা কি আমার ইজ্জতের হালুয়া বানিয়ে খাবে? কি করছেটা কি এ? এমনিতেই ও কাছে আসাতে আমার হার্টটা মনে হচ্ছে ভিতর থেকে বেরিয়ে আসবে। তার উপর এভাবে তাকিয়ে থাকলে আমি তো মনে হয় দম আটকে মরেই যাব। তার কুচি করাও শেষ। আমি কাঁপা কাঁপা গলায় তাকে বললাম, রাফিদ, কুচিগুলো আমার হাতে দিন, এখন আমি করতে পারবো। কিন্তু হাই, কে শোনে কার কথা? রাফিদ যেভাবে ছিল ওভাবেই রয়েছে। তাই আমি রাফিদের হাত থেকে খপ করে কুচিগুলো নিয়ে পেটিকোটের মধ্যে গুজে নিলাম। রাফিদ একবার আমাকে যেন পুরো স্ট্যাচু বলে মনে হচ্ছে। ওর যেন কোনো হেলদোলই নেই। রাফিদের দিকে এত গুরুত্ব না দিয়ে শাড়ির আঁচলটা যে ফ্লোর থেকে তুলতে যাব, অমনি রাফিদ তার দুই হাত দিয়ে আমার কোমর চেপে ধরে কাছে টেনে নাভিতে তার নাক ডুবিয়ে দিল। আমার মনে হলো মুহূর্তে যেন কোনো কারেন্টের শক খেলাম। আমি নিজের চোখ খিচে বন্ধ করে এক হাতে রাফিদের চুলকে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছি। আমার শ্বাস প্রশ্বাস এত দ্রুত গতিতে চলছে যেন মনে হচ্ছে ট্রেনকেও হার মানাবে। রাফিদ আমার নাভিতে তার নাক ঘষতে ঘষতে বলল, আর কত পাগল করবে তুমি আমাকে? কেন তোমার কাছ থেকে এত চেষ্টা করার পরেও দূরে থাকতে পারছি না? প্লিজ বলো না। আচ্ছা, তোমার শরীরে কি আমাকে আকর্ষণ করার জন্য কোনো চুম্বক লাগানো আছে নাকি? বলো না, কি আছে তোমার মাঝে? কেন এমন হয় তোমার কাছে থাকলে? দিশা রাফিদের কথা আগা মাথা গোড়া কিছুই বুঝতে পারছে না। তবে দিশা এতটুকু জানে, রাফিদের ছোঁয়ায় দিশা নিজেকে এক অন্য জগতে হারিয়ে ফেলছে। রাফিদ দিশাকে আরো জাপটে ধরে দিশার পেটে ধীরে ধীরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। দিশা তার ছোঁয়া খুব গভীরভাবে অনুভব করছে। এভাবে কতক্ষণ ছিল ঠিক জানে না। রাফিদ আচমকে এক ঝটকায় দিশাকে ছেড়ে বেডের কাছে গিয়ে ধপ করে বেডে বসে পড়ল। তারপর মাথা নিচু করে দুই হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। দিশা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, বুঝলো না হঠাৎ এমন করার কি হলো। রাফিদ যেভাবে বসেছিল ওভাবে থেকেই দিশাকে শান্ত গলায় বলল, নিজের শাড়ির আঁচল ঠিক করো, নিজেকে ঢাকো, কুইক। তার কথায় আমার ধ্যান ভাঙলো। আমি তাড়াতাড়ি করে নিজেকে ঢেকে নিলাম। রাফিদকে আমার কাছে যেন কেমন খুব এলোমেলো লাগছে। ওকে কিছুতেই আমি বুঝে উঠতে পারছি না, আর না সহ্য করা যায় না এইসব। হয়তো একবার কাছে টেনে নেবে, নয়তো একেবারে দূরে রাখুক, কিন্তু আমার ফিলিংস আর ইমোশন নিয়ে এভাবে খেলার কোনো অধিকার তার নেই। এইসব ভেবে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম অশ্রুসিক্ত নয়নে, শান্ত কণ্ঠে বললাম, আচ্ছা রাফিদ, আপনি ঠিক কি চাইছেন?
আমার কাছ থেকে তা কি জানতে পারি? এই যে আমাকে মারছেন, টর্চার করছেন, আবার কাছে টেনে নিচ্ছে, তো আবার একইভাবে দূরে ঠেলে দিচ্ছেন। আমার কি ইমোশন নেই? আমার কোনো ফিলিংস নেই? নাকি আমি মানুষ না যে আমার ফিলিংস ইমোশন থাকতে নেই? আপনি কি মনে করেন রোবট? আমার কি কষ্ট হয় না? কেন এমন করছেন আমার সাথে? কি এমন করছি আমি আপনার? যার শাস্তি এইভাবে দিচ্ছেন আমাকে? প্লিজ বলুন না কেন করছেন এমন? কথাগুলো বলতে বলতে আমার কান্নার পরিমাণ দ্বিগুণ হারে বেড়ে গেল। কিন্তু না, ওর উপর এসবের কোনো ইফেক্টই পড়েনি। প্রতিবারের মতো এবারও আমাকে এড়িয়ে গেল, কোনো প্রশ্নের সম্পূর্ণ উত্তর না দিয়েই এড়িয়ে গেল। পেলাম না আমি আমার প্রশ্নের জবাব। সে বাসা থেকে হন করে হেঁটে দরজার কাছে গিয়ে থেমে পড়ল। তারপর আমার দিকে না ফিরেই বলল, 5 মিনিটের মধ্যে আমি তোমাকে নিচে দেখতে চাই। এর থেকে 1 সেকেন্ডও যদি দেরি হয় তাহলে আশা করি বলতে হবে না। সে আবারও তার টাইম হিসাব করে চলে গেল। আর কত লুকাবে রাফিদ? হয়তো বেশি দিন আর পারবে না। খুব জলদি আমি এই রহস্যের খুঁজে বের করব। আমাকে যে করতেই হবে। এভাবে ধুকে ধুকে মরার থেকে আমার পক্ষে সম্ভব নয়। হার মানার মতো মেয়ে আমি নয়। কথাগুলো বলে এক হাতে নিজের চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নিচে চলে গেলাম। একটা পার্টিতে এক কোণে বসে আছি আমি। দেখে তো মনে হচ্ছে এখানে কাপল ছাড়া আর কেউ অ্যালাউ না। কিন্তু প্রশ্ন হলো গিয়ে, রাফিদ এখানে কেন এলো? আর আমাকে বা কেন এখানে নিয়ে আসলো? নিয়ে এসেছে তো এসেছে, তার উপর আমাকে একা রেখে সে হাওয়া। তবে যাওয়ার আগে বলে গেছে আমি যেন এখানেই বসে থাকি, কোথাও যেন না যাই। আচ্ছা, আমাকে যখন তার সাথে রাখবেই না, তাহলে এখানে নিয়ে এলি কেন? অসহ্য লোক একটা। না, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? বসে বসে মানুষের সব রং তামাশা দেখতে আর ভালো লাগছে না। প্রায় 1 ঘন্টা নাগাদ আমি এভাবে বসে আছি। এখানকার কাউকে চিনিও না আমি। তাই রাফিদকে না পেয়ে আমি তাকে খোঁজার উদ্দেশ্যে উঠে সামনের দিকে হাঁটা ধরলাম। অনেকক্ষণ ধরে রাফিদকে খুঁজছি আমি, বাট পাচ্ছি না। ইভেন সে পার্টিতেও নেই। কোথায় গেল লোকটা? যেখানে পার্টিটা হচ্ছে সেটা একটা 2তলা প্ল্যাটফর্ম, আর পার্টিটা হচ্ছে 1 তলায়। আমি বাধ্য হয়ে একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলাম, এই যে ভাইয়া শুনছেন, একটু এদিকে আসবেন প্লিজ। সে এদিকে এসে বলল, জি ম্যাম বলুন। আমি এবার আমার ফোন থেকে রাফিদের একটা পিকচার বের করে তাকে দেখিয়ে বললাম, জি ভাইয়া, এই লোকটাকে কি কোথাও দেখেছেন? সে ছবির দিকে তাকিয়ে বলে উঠল, ও তো রাফিউদ ভাইয়া। হ্যাঁ, ওনাকে আমি কিছুক্ষণ আগে ছাদের দিকে যেতে দেখলাম। ওকে ভাইয়া, ধন্যবাদ। ওয়েটার চলে গেল। কি আজব ব্যাপার, পার্টি এখানে হচ্ছে তো সে ছাদের উপরে কি করছে? এই রে, আমার কপাল পুড়ল না তো আবার? যে লুচ্চা পোলা, বিশ্বাস নাই ভেবেই তাড়াতাড়ি করে ছাদের দিকে হাঁটা দিলাম। সিঁড়ি বেয়ে ছাদের উপরে গিয়ে আমি তো পুরো থমকে গেলাম। আমার হাত পা নাড়ানোর শক্তি পাচ্ছি না আমি। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে, পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। আমি চিৎকার করে বলে উঠলাম, রাফিদ! রাফিদ হুট করে দিশার পিঠের দিক দিয়ে ব্লাউজের ভিতর হাত ঢুকিয়ে দিশার খোলা চুলগুলো আঁকড়ে ধরে। তারপর দিশার ঠোঁটে তার উষ্ণ ঠোঁটজোড়া মিলিয়ে দিল। আজ দিশা ও রাফিদকে বাধা দেওয়ার কোনো চেষ্টা করলো না, বরং তার সাথে তাল মিলিয়ে ভালোবাসার খেলায় মেতে উঠল দুজনেই যেন এক অন্য জগতে বিরাজ করছে। ঝর্ণার পানীয় যেন আজ তাদের তৃষ্ণা মেটাতে ব্যর্থ। এক পর্যায়ে রাফিদ দিশার ঠোঁট ছেড়ে দিয়ে দেয়ালের সাথে দিশার পিঠ ঠেকিয়ে একদম তার শরীরের সাথে মিশে তার এক হাত দিশার উন্মুক্ত কোমরেও অন্য হাত তার দিশার ঘাড়ের এক সাইডে রেখে ঘাড়ে মুখ ডুবালো। দিশা এক হাতে তার মাথার পেছনের চুল মুষ্টিবদ্ধ করে ধরে আছে। রাফিদ আজও সেই একই কাজ করবে না তো? না, আজ দিশা তাকে তার ফিলিংস ইমোশন নিয়ে তাকে খেলতে দিবে না। তাই দিশা তার চুল ছেড়ে রাফিদের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, রাফিদ, ছাড়ুন আমাকে। না, তার কোনো পাত্তা নেই। রাফিদ, কি করছেন কি? ছাড়ুন বলছি। এবারও ফলাফল শূন্য। তাই আমি বাধ্য হয়ে বেশ জোরে তার বুকে 2 হাত দিয়ে তাকে ধাক্কা মারলাম। হ্যাঁ, কাজ হয়েছে। সে দূরে গিয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে। হয়তো এমনটা এই মুহূর্তে আশা করেনি। আমি কথা ঘোরানোর জন্য নিচের দিকে তাকিয়ে বললাম, এভাবে ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি রুমে চেঞ্জ করছি, আপনি এখানে করে নিন। কথাটা বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, আর না তার দিকে তাকিয়েছি। তাকালে হয়তো তার অবাক হওয়া চেহারাটা দেখতে পারতাম। রান্নাঘরে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি। চিংড়ি মাছের খিচুড়ি, আচার আর গরুর মাংস ভুনা। রাফিদ সকালে বেশিরভাগই জুস আর ব্রেড খেয়ে অফিসে চলে যায়। তার নাকি সময় থাকে না।
কেয়ার করার বিজি কাজে বিজি মানুষ। আমি তো তার সাথে কথা বলতেই ভয় পাই। খাবার কথা বলবো আবার কখন? তবে আজ আমার স্বাধীনতা দিবস, তাই নো ডার নো ভয়, অনলি অ্যাকশন হবে। খেতে তো তাকে হবেই, বিকজ দিস ইজ মাই চ্যালেঞ্জ, তাও নিজের কাছে। ড্রয়িং টেবিলে খাবার সার্ভ করে দুই হাতের কোণে ভর দিয়ে গালে দুই হাত দিয়ে চেয়ারে বসে আছি আর বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছি। বুঝলাম না এতক্ষণ কি করছে রুমে। ও অবশ্য রবিবার, আমি খেয়াল করছি রবিবার দিনটা ও একটু লেট করে অফিসে যায় সব সময়। হঠাৎ সিঁড়ির দিকে চোখ যেতে দেখি রাফিদ হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে। क्या लुक है यार, व्हाट অ্যাটিটিউড ম্যান। হাই मैं तो मर যাওয়া। ওমা, একি তো দেখে আমাকে পাত্তাই দিল না। সে কি আমাকে একবার আর চোখে দেখে তাকে ধেই ধেই করে না খেয়ে চলে যাচ্ছে। সে মেইন ডোরের সামনে যেতেই আমি তাড়াহুড়ো করে চেয়ার থেকে উঠে তার সামনে গিয়ে তাকে দুই হাতে বাধা দিয়ে দাঁড়ালাম ও বললাম, আরে আরে মিয়া খারান, কই যাবা লাগছেন এত খাজা বাজা কইরা? আগে খাইবার তারপরে যান। সে আমার দিকে কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থেকে বলল, হোয়াট ননসেন্স দিশা, এসব কোন ধরনের ভাষা? আর পছাড়ো, আমি খাবো না, দেরি হয়ে যাচ্ছে, সরো দেখি। সে আমাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিল, কিন্তু আমিও নাছর বান্দা। সে যে যেতে নিবে আবারও গিয়ে একইভাবে তার পথ আটকে দাঁড়ালাম। কুছু থুরু, মানে কোনো দেরি হবে না আমি জানি। তাছাড়া আপনি যত তাড়াতাড়ি খাবেন তত তাড়াতাড়ি যেতে পারবেন। আর যদি না খাই তো? তো 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 আমি আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে ভেবে এক নাগারে বলতে বলতে লাগলাম, প্লিজ 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 প্লিজ। একই চোখ খুলে দেখি রাফিদ আমার সামনে নেই, তো গেল কোথায়? টেবিলের দিকে চোখ পড়তে দেখি কি সুন্দর করে আরামসে বসে খাচ্ছে। উফ, যাক বাবা, বাঁচা গেল। তার খাওয়া শেষ হওয়ার পর সে উঠে চলে যাবে, তখন আমি বড়সড় একটা ঘোমটা দিয়ে হাতের টিফিন বক্স নিয়ে তাকে পিছন থেকে আবারও ডাক দিয়ে বললাম, ওগো শুনছো, খাবারটা নিয়ে যাও গো। সে পিছন ফিরে এইবার আমার দিকে অল্প সময় রাগী চোখে তাকিয়ে রইল, তারপর আমার দিকে এগিয়ে এসে ঠাস করে টিফিন বক্সটা নিয়ে হন হন করে চলে গেল। এদিকে আমি হাবলার মতো তার দিকে তাকিয়ে আছি। কি হলো কিছুই তো বুঝলাম না। আমি তো ভেবেছিলাম আমার উপর এখন ইন্ডিয়া পাকিস্তানের বোমা ফাটাবে। এইটাই আল্লাহ যা করে ভালোর জন্য করে। যাক, এখন কাজে লেগে পড়ো দিশাবাবু, রহস্যমন্ত্রীর রহস্য খুঁজে বের করতে হবে। বাড়ির পেছন সাইডটা এসেছি আমি, কিন্তু এদিকে তো গাছপালা ছাড়া কিছুই নেই। তাহলে রাফিদ ওই দিন রাতে এখানে কেন এসেছিল? না, হার মানলে চলবে না, কিছু একটা তো পাবোই এখানে। আমার নজর হঠাৎ অনেকগুলো গাছের সারির দিকে গেল। গাছগুলো ডালপালায় ভরপুর, দেখে কেন জানি মনে হচ্ছে ওই গাছগুলোর পেছনে কিছু একটা আছে। আমি আর দেরি না করে ওইদিকে পা বাড়ালাম। ঠিক যা ভেবেছিলাম তাই, এখানে অল্প কিছু জায়গা জুড়ে একটা ঘর রয়েছে। দেখে মনে হয় অনেক পুরনো ঘরটা। সামনে গিয়ে দেখি দরজায় তালা। এখন কি করি? ঘর যেহেতু আছে, জ্বালানাও নিশ্চয় আছে। একটু খোঁজার পর তাও পেয়ে গেলাম। ঘরের ভিতর ঢুকে আমি অবাক, কারণ একটা চেয়ারে দড়ি ঝোলানো ও বিভিন্ন জায়গায় জায়গায় রক্তের দাগ। আমার বুঝতে বাকি রইল না এখানে কারোর মার্ডার হয়েছে। তবে যারই হয়েছে সে অবশ্যই অপরাধী হবে। এত কিছু ভাবার সময় নেই, যা করতে এসেছি তাড়াতাড়ি করতে হবে। রুমটা পুরোই স্টোর রুমের মতো। সব বাতিল জিনিসপত্র খুঁজতে খুঁজতে একটা পুরোনো আলমারির দিকে চোখ গেল। আমার আলমারি খুঁড়ে দেখি এর ভিতর কিছু পুরনো পুতুল আর খেলনা ছাড়া আর কিছুই নেই। তবে একটা পুরনো বড় গয়নার বক্স আছে। প্রচণ্ড কৌতূহল আর তাড়াতাড়ি করে বক্সটা খুলে ফেললাম। এর ভিতর থেকে দুটো মোবাইল ও কিছু ছবি রয়েছে। সবগুলো একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। তবে মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথাও তো দেখছি আমি একে, কিন্তু কোথায়? চোখ বন্ধ করে ব্রেনে জোর দিয়ে মনে করার চেষ্টা করছি। হ্যাঁ, মনে পড়ছে। আরে এ তো সেই মেয়েটা না যে 1 বছর আগে আমার ফোন চুরি করে পালিয়েছিল? তবে কি এটা রাফিদের বোন তাইহা? ফোন দুটো দিকে ভালো করে খেয়াল করে দেখি, এখান থেকে একটা ফোন আমার। তাহলে কি আমার সাথে এইসব করার পেছনের মূল কারণ এই ফোন? অ্যাসিস্ট্যান্টের বাস আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এক বাসায় টিউশনের জন্য গিয়েছিলাম, ওখান থেকে ফিরছি। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে বলল, তোমার ফোনটা কি একটু ইউজ করতে পারি প্লিজ? আসলে আমার ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। খুব ইম্পর্ট্যান্ট একটা কল করার ছিল এক ফ্রেন্ডকে। কেউ কিছু না ভেবেই মানবতার খাতিরে আমার ফোনটা এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ শিওর। থ্যাঙ্কস আপি। মেয়েটা আমার ফোন নিয়ে কাকে যেন কল করে বলতে লাগলো, হ্যালো সাদমান, কোথায় তুমি? হ্যাঁ, এসে গেছি। ও হ্যাঁ, দেখতে পেয়েছি। তারপর মেয়েটা ফোন কানে দিয়ে সামনের দিকে দিল এক দৌড়। দৌড়ে যেতে লাগলো, আর আমি তাকে পেছন থেকে অনেকবার ডাকলাম।
ফোনটা ফেরত দেওয়ার জন্য। তার খুশিতে কোনো হুঁশই নেই। দেখলাম আমার থেকে কিছুটা দূরে গিয়ে একটা ছেলের সাথে কি যেন কথা বলছে। ভাবলাম বোধহয় বয়ফ্রেন্ড, ফোনটা আবার এসে দিয়ে যাবে হয়তো। কিন্তু এটা ওই ছেলেটার সাথে একটা ব্ল্যাক কারে করে আমার ফোনটা নিয়েই চলে গেল। তাকে করে উঠতে দেখে দৌড়ে যেয়ে ফোনটা নিতে চেয়েছিলাম। দৌড়াতে দৌড়াতে অনেকবার ডাকলামও, কিন্তু ফলাফল 0। সে ততক্ষণে চলে গেছে। এখন সেদিন মনে করেছি হয়তো মেয়েটা চোর, আর এসব রাস্তাঘাটে চুরি করার ধান্দা। এই তো দেখি আরেক কাহিনী। তাহলে ওই দিন হয়েছিল। সব কেমন যেন গোলমাল লাগছে আমার কাছে। রাত 8টা, রাফিদের আসার অপেক্ষায় রুমে বেডের উপর পা ঝুলিয়ে বসে আছি। আমার সব প্রশ্নের উত্তর এখন সেই দিবে। আজ আমি তাকে এড়িয়ে যেতে দিব না, কিছুতেই না। তার জন্য আজ যা করতে হয় দরকার হলে তাই করব। তাও এই ব্যাটার মুখ থেকে না না না, মুখ থেকে না। মুখ দিয়ে তো শালার ব্যাটা আমাকে বকা ছাড়া কিছুই পারবে না। বজ্জাত ব্যাটার পেট থেকে আজ আমি কথা বের করেই ছাড়বো। আমার ঘোর কাটে দরজা খোলার শব্দে। হ্যাঁ, রাফিদ এসেছে, কিন্তু ও ভিতরে ঢুকলো কেমতে? ধুর ছাতার মাথা, আমি বারবার কেন ভুলে যাই ওর কাছে সবসময় এক্সট্রা চাবি থাকে মূল দরজার। রাফিদ রুমে ঢুকে আমার দিকে একবার তাকিয়ে গায়ের কোট টাই খুলতে ব্যস্ত হয়ে পড়লো। আমি খুব বড়সড় একটা শ্বাস নিয়ে নিজেকে তৈরি করে নিলাম। তারপর বসা থেকে উঠে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনাকে আমার কিছু জিজ্ঞেস করার ছিল। সে ব্যস্ত ভঙ্গিতেই বলল, যা বলার তাড়াতাড়ি বলো, আমি ফ্রেশ হব। কথাটা তাহিয়ার ব্যাপারে। এটুকু শোনার পর সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে মশলা ছাড়াই এমনিতে চিকেন তান্দুরি করে খাবে। তার চোখ দিয়ে যেন জলে মুখে বের হচ্ছে। সে আমার গাল দুটো এক হাতে চেপে ধরে দাঁতে পিষে বলল, তোর ওই নোংরা মুখ থেকে আর একবারও যদি আমার বোনের নাম শুনেছি, তো তোর ওই মুখ আমি সুই সুতা দিয়ে সেলাই করে রেখে দেব। তুই যদি ভেবে থাকিস গতকাল রাতে আমি তোকে যা বলেছি তা ভুলে গিয়েছি, তাহলে তুই ভুল ভাবছিস। আমি অতটাও ড্রাঙ্ক ছিলাম না যে সব ভুলে যাব। একদিন ভালো করে কথা বলেছি বলে মাথায় উঠে নাচা শুরু করেছিস, তাই না? বেশি নাচানাচি করিস না। তোর ওই পা দুটো ভাঙতে আমার 2 মিনিটও সময় লাগবে না। কথাটা বলে আমার মুখ ধরেই আমাকে সাইডে ধাক্কা মারলো। আমিও তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। তার মানে গতকাল রাতে কথাগুলো তার মনে আছে? আমি তো ভেবেছিলাম হয়তো ভুলে গিয়েছে। যাক, আমার কাজটা এবার আরও সহজ হয়ে গেল। সে চোখ বন্ধ করে হাতে মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, হয়তো রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু আমি আজকে তাকে এত সহজে ছাড়ছি না। আমার সামনে টি টেবিলের মধ্যে ফলের ঝুড়ি থেকে ছুরিটা হাতে তুলে নিলাম। তারপর দাঁড়িয়ে ছুরিটা নিজের হাতের শিরার বরাবর রেখে বললাম, আপনি যদি আজকে আমার প্রশ্নের জবাব না দেন তাহলে আজ নিজেকে শেষ করে দিব। ভেবে দেখুন কি করবেন। মুহূর্তের মধ্যেই রাফিদের রাগ সব হাওয়া হয়ে গেল। ও সেটা ভয় পরিণত হলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, দিশা, কি করছো? প্লিজ ওটা ফেলো হাত থেকে। দেখো লেগে যাবে, প্লিজ ওটা হাত থেকে ফেলে দাও। আমার দিকে এগোতে একদম এগোবেন না বলে দিচ্ছি। আগে উত্তর দিন, আমার সাথে কেন এমন করছেন? ওকে, তোমার উত্তর চাই, তাই তো? আচ্ছা বলো, কি জানতে চাও? এটাই তো যে আমি তোমার সাথে কেন এমন করছি, তোমার দোষ কোথায়? সে কথা বলতে বলতে আচমকা আমার যে হাতে ছুরিটা ছিল ওই হাতটা ধরে ফেললো, আর আমার হাত থেকে ওটা ঠাস করে ফেলে দিয়ে আমার গালে একটা চড় বসিয়ে দিল। তারপর আমাকে তার সাথে চেপে। কেন? তুই জানিস না তুই কি করেছিস? এখন নিজের দোষ ঢাকার জন্য এসব নাটক করছিস, তাই না? ওকে, তোর এতই যখন শখ আমার মুখ থেকে সবকিছু শুনবি, তাহলে শোন। তাহিয়ার লাশ পেয়ে যাওয়ার পর যেখানে রেপ হয়েছিল ওখান থেকে 2টো ফোন পাওয়া যায়, আর ফোন দুটোর মধ্যে একটা ফোন কার জানিস? তোর। কিন্তু ওটা বড় বিষয় ছিল না। তার থেকেও বড় বিষয় ছিল তোর ফোনটা থেকে লাস্ট কল যাকে করা হয়েছিল ওটা ছিল তাহিয়ার বয়ফ্রেন্ডের, যে আরও 2জনের সাথে মিলে আমার বোনকে কষ্ট দিয়ে মেরেছে। তুই যদি এতই ইনোসেন্ট হতি তাহলে তোর ফোন ওখানে কি করছিল? আর সাদমানকে এবার তুই চিনিস কিভাবে? অপরাধী যতই চালাক হোক না কেন, একটা না একটা ভুল সে করেই, যেটা তুইও করেছিস। সেদিন নিজের বোনের লাশের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে নিজের হাতে শাস্তি দেব। তাই আর পুলিশ কিছু করেনি। 2জনকেই আমি অলরেডি শেষ করেছি। এখন বাকি তুই আর ওই সাদমান। ওকে তো আমি খুঁজে বের করবই, আর তোকে তিলে তিলে প্রতিটা মুহূর্তে মারবো আমি। এতক্ষণ ধরে চুপচাপ তার কথাগুলো শুনছিলাম। রাফিদের কথাগুলো শুনে আমার চোখে বন্যার মতো অশ্রু বইছে। সে এতটা খারাপ মনে করে আমাকে, শেষে কিনা আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ে রেপ করাবো। ছি, ভাবতেই আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে আমার। আমি কিছু না বলে ওখান থেকে তার দিকে তাকিয়ে আছি। সে আমাকে তাকিয়ে থাকতে দেখে বেশ জোরেই বলল, কি হলো? এখন মুখ বন্ধ কেন তোর? বল এখন, কেন এমন করলে আমার বোনটার সাথে? বল।
দুই হাতে আমার বাহু ধরে ঝাঁকিয়ে আমি এবার কেঁদে কেঁদে তাকে বললাম, আমি কিচ্ছু করিনি রাফি তাহিয়ার সাথে, বিশ্বাস করুন আমায়। আপনি আমাকে ভুল বুঝছেন। হয়নি তো তাহিয়া? আমাকে আর বলতে না দিয়ে বলল, আর কত মিথ্যা বলবি, আর কত? তুই এখন ছুড়ে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস, তাই না? এখন দেখ তোর কি হাল করি। আমার বোনটা যে কষ্ট পেয়েছে, আজ তোকেও তা পেতে হবে। প্রচণ্ড রেগে বললেই সে আমাকে ধাক্কা মেরে বেড়ে ফেলে দিল। রাফিদ, না প্লিজ, এমনটা করবেন না আমার সাথে। আমি চাই না আমাদের সম্পর্কটা এভাবে হোক। প্লিজ রাফিদ। আমার অনেক কাকুতি মিনতি করার পরও সে আমার কোনো কথাই শুনল না। সে তার শার্টের প্রথম 3টা বোতাম খুলতে খুলতে আমার দিকে এগিয়ে এসে তার শরীরের সম্পূর্ণ ভারটা আমার উপর ছেড়ে দিল। ও আমার ঘাড়ে মুখ ডুবালো। আমি তাকে সরানোর আপ্রাণ চেষ্টা করে কোনো কাজ হলো না। তার মতো হাতির সাথে পেরে ওঠা আমার মতো পিঁপড়ার পক্ষে সম্ভব না। আমি আবারও তাকে সরানোর চেষ্টা করতে করতে বললাম, রাফিদ সরুন বলছি, প্লিজ সরুন সরুন। সে খুব জোরে আমার ঘাড়ে কামড় বসিয়ে আমার মুখটা এক হাতে তালু দিয়ে চেপে ধরে বলল, এখন কি হলো? হ্যাঁ, ভাল লাগছে না বুঝি? এটুকুতেই এই দশা? তাহলে পুরো বাসর করলে কি করবি? হ্যাঁ, তাছাড়াও তোর মতো নোংরা মেন্টালিটির মানুষের সাথে আমার কিছু করতেও ঘৃণা লাগে। বুঝতে পেরেছিস তুই? ঘৃণা করি আমি তোকে। যতটা ঘৃণা এই পৃথিবীতে কেউ কাউকে করতে পারে না, ততটাই ঘৃণা করি আমি তোকে। নেক্সট টাইম এসব ভালো মানুষের নাটক আমার সামনে করতে আসবি না। মাইন্ড ইট। কথাটা বলে সে আমার উপর থেকে উঠে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি এখনো ওভাবেই শুয়ে শুয়ে নীরবে কাঁদছি। তার কথাগুলো আমার কানে এখনো বাজছে। সে আমাকে ঘৃণা করে, আমার কাছে আসতেও তার ঘৃণা লাগে। আমি নোংরা মেন্টালির। এই কথাগুলো যেন আমার কলিজাটা চেত করে বেরিয়েছে। এবার আমি উবুহ শব্দ করে কেঁদে দিলাম। আর পারছি না আমি সহ্য করতে। তাও যে অপরাধটা আমি করিনি, ওটার জন্য তো এত শাস্তি ও আমায় দিচ্ছে। সব সহ্য হয়, কিন্তু বিনা অপরাধে শাস্তি পাওয়াটা মৃত্যুর যন্ত্রণা থেকেও কঠিন বলে আমি মনে করি। 2 পা তুলে আসাম করে এক ধ্যানে টি টেবিলের দিকে তাকিয়ে সোফায় অনেকটা মূর্তির মতো বসে আছি। কাঁদতে কাঁদতে চোখের পানিও এখন আর আসছে না। রফিক বেলকনিতে আছে, হয়তো সিগারেট টানছে। আমি এখান থেকে তার গন্ধ পাচ্ছি। না, অনেক হয়েছে তার এইসব রং তামাশা। যে অপরাধ আমি করিনি, তার জন্য কিসে শাস্তি পাবো? আমি সোফা ছেড়ে উঠে সোজা বেলকনিতে গিয়ে তার সামনে দাঁড়ালাম। সে র্যাপিং চেয়ারে বসে সিগারেট টানছে। আমি এক টানে তার হাত থেকে সিগারেটটা নিয়ে বেলকনির বাইরে ফেলে দিলাম। আমার কাণ্ড দেখে সে আমাকে রাগী গলায় বলল, হোয়াট ননসেন্স দিশা, সিগারেটটা ফেললে কেন? আমিও তাকে রেগে বললাম, আপনি আর এসব খাবেন না, তাই ফেলছি। তোমার কোনো অধিকার নেই আমাকে এসব বলার। যাও এখান থেকে, লিভ। অধিকার? অধিকার তো আমার অনেক কিছুরই আছে, শুধু আমি আমার অধিকার এখনো দেখাইনি বলে। যদি দেখাই তাহলে আপনি আমার সাথে এসব করার সাহস পেতেন না। ও মা, তাই নাকি? তা কি করবে তুমি শুনি একটু? আপনি কি মনে করেন কি নিজেকে? হ্যাঁ, যা খুশি তাই করে যাবেন আমার সাথে, আর আমি কিছুই বলবো না, কোনো সময়ই না। আপনি নিজের মতো করে আমাকে নিয়ে যা খুশি ভেবে যাবেন, তা তো হতে পারে না। আমাকে কিছু করার সুযোগ পর্যন্ত দিচ্ছেন না আপনি। প্রতিনিয়ত আমার সাথে অন্যায় করছেন। আমি যে বলছি আমি কিছু করিনি তাহিয়ার সাথে, আপনি বিশ্বাস করা তো দূরে থাক, আমার পুরো কথাটাও শুনছেন না। আরে আমি আবারও রাফিদ দিশাকে কিছু বলতে না দিয়ে দিশার চুলের মুঠি ধরে রেগে বলল, আমি বুঝতে পেরেছি তুই ভালো কথার মানুষ না। যে এই মেয়ে আমার সাথে কথা বলতে ভয় পেত এতদিন, সে আজ আমার সাথে এভাবে কথা বলছে। তোকে আবারও মনে করিয়ে দিতে হবে যে আমি কে। দিশার হাত খাটের 2 কোণায়, পা মুখ বাঁধা অবস্থায় খাটে হেলান দিয়ে বসে আছে। আর রিফাত দিশার সামনে বসে একটা ছুরি নিয়ে একটা ট্রের মধ্যে ঘোরাচ্ছে। একটা ফার্স্ট এড বক্স রাখা তার সামনে। তার চেহারার দিকে তাকিয়েই চোখ দিয়ে পানি পড়ছে দিশার। দিশা বুঝতে পারছে এখন দিশার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ছোটার জন্য ছটফট করছে দিশা, কিন্তু এতেও দিশা ব্যর্থ। রাফিদ শান্ত গলায় বলল, কি হয়েছে সোনা? এখন কেন ছটফট করছো? আগে মনে ছিল না? তোমার সাহসটা কমানোর জন্য এই ডোজটা যে তোমাকে দিতেই হবে সোনা, প্লিজ ডোন্ট মাইন্ড। সে আমার এক হাতে বাঁধনটা খুলে দিল। সাথে সাথে আমি যে আমার মুখের বাঁধনটা খুলতে যাব, সে আমার হাতটা ধরে তার সামনে এনে বলল, তুমি তখন এই হাতটাই তো কাটতে চেয়েছিলে, তাই না? এখন আমি তোমাকে হেল্প করছি, দাঁড়াও। আমি ভয়ে চোখ বড় বড় করে ক্রমাগত মাথা নেড়ে ইশারায় তাকে না করে চলেছি, কিন্তু সে
আমি ভয়ে চোখ বড় বড় করে ক্রমাগত মাথা নেড়ে ইশারায় তাকে না করে চলেছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। সে আমার হাতের মাঝ বরাবর শিরা থেকে অনেকটা দূরে ছুরি দিয়ে এক টান মারলো। সাথে সাথে সেখান থেকে অনর্গল রক্ত ঝরে পড়তে লাগলো। আমি ব্যথায় চোখের জল ফেলা আর ছটফট করা ছাড়া আর কিছুই করতে পারছি না। কিভাবে করব? আমার মুখ, এক হাত পাজে বাঁধা। রাফিদ ফার্স্ট এইড বক্সটা খুলে ওটা থেকে তুলোতে ওষুধ লাগিয়ে আমার কাটা অংশে লাগাতে লাগাতে বলল, ইস, খুব লেগেছে তাই না? লাগবেই তো, দেখো তো কতখানি কেটে গেছে। চিন্তা করো না, আমি ওষুধ লাগাচ্ছি তো, এখনই সেরে যাবে। সে আমার হাতে ব্যান্ডেজ করে আমার হাতটা ছেড়ে দিল। সে হাত ছেড়ে দেওয়ার পর আমি তৎক্ষণাৎ আমার মুখের বাঁধনটা খুলে হাঁপাতে হাঁপাতে কান্নাজড়িত কণ্ঠে তাকে বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি করছেন এটা? নিজে কেটে আবার নিজেই ওষুধ লাগাচ্ছেন। আমার কথা শোনার কোনো রিয়াকশন না দিয়ে সে আবারও আমার ওই হাতটা টেনে ধরলো। আমার অন্য হাত বাঁধা থাকায় কিছু করতেও পারছিলাম না। সে বলল, তুমি কি চাও আমি আবারও তোমার এই সুন্দর হাতটা কেটে ক্ষতবিক্ষত করি? যদি না চাও তাহলে আর একটা কথাও যেন মুখ দিয়ে বের না হয়। মাইন্ড ইট। বলেই সে আমার হাতটা ঝাড়ি দিয়ে ফেলে রুম থেকে চলে গেল। সে চলে যাওয়ার পর আমি খুব কষ্টে আমার কাটা হাতটা দিয়েই অন্য হাতের বাঁধনটা খুললাম। তারপর কাটা হাতটা জায়গায় খুব ব্যথা করছে। না, আমি তাকে আর কিছুই বলার চেষ্টা করব না, আর না বোঝানোর। সে যেহেতু কিছু শুনবেই না, তাহলে আমি বলবো কেন? আপনি চান না তো আমি কিছু বলি? ঠিক আছে, বলবো না। আর না, নিজেকে নির্দোষ প্রমাণ করব আপনার কাছে। পরের দিন ড্রয়িং রুমের সোফায় বসে টিভিতে কার্টুন দেখছি ও পপকর্ন খাচ্ছি। আমার মন ভালো করার জন্য এটা একটা বেস্ট ওয়ে। আজকে রাফিদের অফ ডে, তাই সে বাসায় আছে, বসে রুমের ল্যাপটপে কি যেন কাজ করছে। এর কি অফ ডেতেও কাজ করার লাগে নাকি? চা খুশি করুক গে, আমার কি? আমি সকাল থেকে একবারও রাফিদের সাথে কথা বলিনি। সে যা বলছে চুপচাপ তা করে গিয়েছি। কোনো কথা বলবো না তার সাথে, সে তো আমাকে ঘৃণা করে। আর গতকাল যা করলো সে, এমন এক সময় উপর থেকে খাটাস মার্কা পাষাণটা জোরে জোরে ডাকতে লাগলো, দিশা, এই দিশা। না, যাব না আমি, ডাকুকে, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, সে আবারও ডেকে ওঠে। এ কথা শোনার পর আমি তড়িঘড়ি করে উঠে কোনো মতে উপরে চলে গেলাম। এই খচ্চরের স্পেশাল ডোজ মানেই আমার উপর বোমা ফাটানো। রুমের ভিতরে ঢুকে দেখি রাফিদ সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ব্যাটা খাটাস মার্কা কিছু বলা তো দূরে থাক, আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এক মনে কাজ করে চলেছে, যেন মনে হচ্ছে এই মুহূর্তে এটা না করলে সে দম বন্ধ হয়ে মারা যাবে। আমি তো তার থেকে কথা বলি না, ডেকে এনে এভাবে দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয় কি? যত সব ব্যাটা গন্ডার রামছাগল কথাকার। এবার সে ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করতে করতে বলল, আলমারি ডয়ার থেকে নীল রঙের ফাইলটা বের করে দাও। তার কথা শুনে এবার আমার প্রচুর রাগ হলো। এই কাজটা তো সে নিজেও করে নিতে পারতো নাকি? না, তা করবে কেন? করলে আমাকে জ্বালাবে কি করে? আমিও আর কিছু না বললাম না। বাম হাতে ফাইলটা বের করে তার সামনে রেখে নিচে চলে আসলাম। ডান হাত নাড়াতেও খুব কষ্ট হচ্ছে আমার। হবেই না কেন? কতখানি কেটেছে পাষাণটা। শত্রুর সাথেও মনে হয় মানুষ এমন করে না। এইভাবেই কেটে গেল 3 দিন। এই 3 দিনে আমি তার সাথে কোনো কথা বলিনি। সে দরকার ছাড়া কোনো কথা বলে না আমার সাথে। তার কেমন লাগে আমার জানা নেই, তবে আমার খুব কষ্ট হয়। নিজেকে একটা জীবন্ত লাশের মতো লাগে আমার, রোবটের মতো। যাই বলি তাই করি। ছাদে এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। রাফিদ বাসায় নেই। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি মাত্র। প্রকৃতিতে সূর্যের লাল আভা বইছে ও বাতাসে কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ। আমার কাছে এই পরিবেশটা খুব পছন্দের। হাজারো কষ্ট যেন মুহূর্তের মাঝে প্রকৃতিতে বিলীন করে দেওয়া যায়। হঠাৎই কেউ আমি পেছন থেকে দিয়ে এসে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ ডোবালো। প্রথমে কিছুটা ভয় পেলেও তার শরীরের পারফিউমের গন্ধে বুঝতে বাকি রইল না এটা কে। আমি তার এইভাবে ধরায় কোনো রিয়াকশন দিলাম না। যেভাবে ছিলাম সেভাবেই দাঁড়িয়ে আছি, যেন কোনো মূর্তি। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার ঘাড়ে তরল জাতীয় গরম কিছু পড়ছে। তাহলে কি রাফিদ কান্না করছে? কিন্তু কেন? আমার খুব ইচ্ছে করছে তাকে একবার জিজ্ঞেস করতে। তাও ইচ্ছাটাকে মনের ভিতরে দমিয়ে এক কোণে রেখে দিলাম। সে বলল, আই এম সরি দিশা। তার কথা শুনে আমি চমকে উঠলাম। সে আমাকে সরি বলছে? ভাবা যায়? সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। তার কণ্ঠেও কেমন যেন শোনা যাচ্ছে, হয়তো কান্নার ফলে। কিন্তু হঠাৎ আমাকে সরি বলার কারণটা কি? আমাকে আঘাত করার জন্য নাকি অন্য কোনো কারণ? আমি তাও তার সাথে কোনো কথা বলছি না। সে আবারও বলল, কথা বলবে না আমার সাথে? প্লিজ দিশা, চুপ করে থেকো না, কিছু তো বলো।
আমাকে কি ক্ষমা করা যায় না দিশা? আমি তাও চুপ করে আছি। বুঝতে পারছি না সে কিসের জন্য আমার কাছে ক্ষমা চাইছে। আমার মনে কষ্ট দেওয়ার জন্য, আমাকে প্রতিনিয়ত টর্চার করার জন্য, নাকি আমাকে ভুল বোঝার জন্য। আমি তার কোনো কথার জবাব দিলাম না। অপরাধ বোধ তো সে আমার সাথে অনেক করছে। কয়টার জন্য তাকে সরি বলবে সে? সে কি তাহলে সব সত্যি জানতে পেরেছে? আর শুধুমাত্র সরি বললেই কি সাতক্ষণ মাফ হয়ে যায়? প্লিজ দিশা, কথা বলো। তোমার এই চুপ থাকাটা যে আমার কলিজায় গিয়ে বাজছে। তোমার কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে করছে, কিছু তো বলো। আমি আর কান্না না করে থাকতে পারলাম না, ফুপিয়ে কেঁদে দিলাম এবার। আমার কান্না করা দেখে রাফিদ আমার ঘাড় থেকে মুখ তুলে আমাকে তার দিকে ঘোরালো। তারপর দুই হাতে আমার গাল আলতো করে স্পর্শ করে আমার মুখটা একটু উঁচু করে ধরে বলল, দিশা প্লিজ এভাবে কেঁদো না। দেখো, আমি সত্যিই সরি। আসলে আমি না বুঝে তোমার সাথে এত অন্যায় করেছি। জানো আজকে আমি তাকে আর কিছু বলতে না দিয়ে তার হাত দুটো আমার গাল থেকে সরিয়ে দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসলাম। তার সামনে বেশিক্ষণ থাকলে নিজেকে আর ধরে রাখতে পারবো না। চাই না আমার তার সরি। আচ্ছা, ওর হঠাৎ কি হলো? কান্না করছিল, আবার আমার কাছে ক্ষমাও চাইছিল। যাক, খুশি হোক। আমি তার সাথে কোনো কথা বলতে চাই না, আর না কিছু শুনতে চাই ওই হারামিটার মুখ থেকে। সে কি আমার কোনো কথা শুনছিল? তবে আমি কেন শুনবো? রাতে ড্রেসিং টেবিলের সামনেই টুলে বসে চুল আঁচড়াচ্ছি আর চোখে আয়নায় রাফিদের দিকে তাকাচ্ছি। সে কখন থেকে খাটের মধ্যে পায়ের উপর পা তুলে এক হাত কপালের সাইডে রেখে ভর দিয়ে আধজোয়া হয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। ভাবসাব এমন যেন আমি কোনো মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন। ব্যাপারটা খুবই অস্বস্তিকর, অন্তত আমার কাছে তো অবশ্যই। কেউ এভাবে তাকিয়ে থাকলে কি আর কিছু করা যায়? আজ হলোটা কি এর? সরি বলছে, আবার এইরকম রোমান্টিকভাবে তাকিয়ে আছে। তার উপর চুলের মধ্যেও মনে হয় 10 বছরের জটলা সব একসাথে বেঁধেছে। ছাড়ার নামই নিচ্ছে না হতচ্ছাড়া। আমি যখন চিরুনি দিয়ে আমার চুলের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক তখনই কেউ পেছন থেকে এক টানে আমার হাত থেকে চিরুনিটা নিয়ে নিল। আমি চোখে মুখে বিরক্তির আভা নিয়ে পুরো কুচকে রাফিদের দিকে তাকিয়ে আছি। সে আমার এসব কিছুর পাত্তা না দিয়েই মুচকি হেসে আমার সামনে থাকা চুলগুলো পিঠে ছড়িয়ে দিল। তারপর আস্তে আস্তে আমার চুলের জট ছাড়াতে লাগলো। আমি অবাকের উপর অবাক, তার উপর আরও অবাক হচ্ছে আজ। সেই অবাকের উপর ভিত্তি করেই আয়নার মধ্যে পড়া রাফিদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছি। প্রত্যেকটা মেয়েরই বিয়ের আগে তার স্বামীকে নিয়ে কিছু না কিছু আশা, আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন থাকে। আমারও ছিল। বিয়ের পর স্বামীর কাছ থেকে আর কিছু পাক বা আর নাই পাক, কিন্তু অতিরিক্ত কেয়ারটা সবাই আশা করে, যার ছিটে ফোটাও আমি রাফিদের কাছ থেকে পাইনি। যদি কিছু পেয়ে থাকি তাহলে কষ্ট, অবহেলা ও আবার প্রতি তার নিষ্ঠুর আচরণ। আমার এই সকল ভাবনার ছিদ্র ঘটিয়ে রাফিদ আমার চুলে চিরুনি চালাতে বলল, আমি জানি তুমি আমাকে নিয়েই ভাবছো। তা কি ভাবছো শুনি? নিশ্চয়ই আমার দেওয়া কষ্টের কথাগুলো মনে করছো, তাই না? আমি নীরবে শুধু তার কথাগুলো শুনছি শুধু। ওকে ফাইন, কথা বলবে না তো আমার সাথে? ঠিক আছে, বলো না। আমি জানি তোমার মাথায় এখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারপরও কিছু জিজ্ঞেস করছো না। তুমি যেদিন আমাকে নিজের মুখ থেকে জিজ্ঞেস করবে, আমিও সেই দিন তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব। আর হ্যাঁ, কাল মা আসছে, আর উনি এখন থেকে এখানেই থাকবে আমাদের সাথে। কথাটা শুনে আমার চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। আমি একটু নড়ে চড়ে বসে একটু জোরেই বলে ফেললাম, সত্যি? বলার সাথে সাথে আমার মুখে আমি নিজের দুই হাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে ফেললাম। ইস, বেশি খুশিতে হুঁশ হারিয়ে ফেলছি। আসলে আমার শাশুড়ি এমন খুব ভালো, যখনই আসে আমাকে এতগুলো ভালোবাসা দিয়ে যায়। আমি ওনাকে অনেকবার বলছি আমাদের সাথে এসে এখানে থাকতে, কিন্তু উনি প্রতিবারই কোনো না কোনো বাহানা দিয়ে ব্যাপারটা এড়িয়ে যান। ছোট থেকে মায়ের আদর স্নেহ পাইনি আমি, তাই ওনার অল্প ভালোবাসাও আমার কাছে অনেক মনে হয়। আমার এইরকম বিহেভিয়ারে রাফিদ হালকা হেসে তারপর আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে আমার দুই হাত তার দুই হাতের মুঠোয় নিয়ে বলল, সেই তো কথা বলেই ফেললে, তা পুরোপুরিভাবে বলো না। আমি আমার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। আচ্ছা, আমি ওর সরি বলবো না। আমার সরি এতটাও সস্তা না, ওকে? যখন আমার সরির মূল্য দিবে তখন সরি বলবো। খামোখা ওই টিভি সিরিয়ালের মতো ওসব ফালতু সরিটরি বলে বউর পিছনে ঘুরঘুর করার মতো ছেলে আমি নই। এসব করে আমার টাইম ওয়েস্ট করাতে চাই না। আফটার অল আমি আমার জায়গায় ঠিকই ছিলাম, বাকিটা অ্যাজ এ উইশ। তুমি তো আমার কথাই শুনতে চাইছো না, তবে এটা ভেবো না আমি তোমাকে আর টর্চার করব না। করব, তবে অন্যরকমভাবে। আমি তার দিকে চোখ দুটো রসগোল্লার মতো করে তার দিকে তাকিয়ে আছি। কি বজ্জাতের বাবা! মাগো মা, ভাবা যায় এ তো পুরো গিরগিটি থেকে ফার্স্ট রং বদলাতে পারে।
বলে কি এই লোক আমাকে সরি বলাটা ফালতু? এতগুলো অন্যায় করার পর তার এখন এইসব ফালতু মনে হয়? আই হ্যাভ এ বিগ কনফিউশন। এর মাথায় চলছেটা কি? ধ্যাত ঘোড়ার ডিম, কেন যে ওই সময় পুরো কথা না শুনে ঠ্যাং ঠ্যাঙিয়ে চলে আসলাম। ধুর, যা, এখন তো জিজ্ঞাসা করতে পারবো না, কথা যে বলি না। বাহ দেশা বাহ, এইগুলোই তোর কাম কাজ? তোর মুখ বন্ধ রাখবি বলে কানও কি বন্ধ করে রাখার প্রতিজ্ঞা করছিলি? সে আবারও বলল, কি হলো, কি ভাবছো এত? বাই দ্য ওয়ে, তুমি সারা রাত ভাবো, আমি যাই, ঘুম পেয়েছে। আজ অনেকদিন পর একটা শান্তির ঘুম দিব। টাটা। এক হাতে আঙ্গুল নাচিয়ে বলে পেটে গিয়ে থপ্পাস করে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো। তার সব কিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিজেকে কেমন জানি ব্যাক্কাল ব্যাক্কাল লাগছে আমার। এ আবার আজকে ড্রিঙ্কিং করে আসেনি তো? কই, আমি তো কোনো বাজে বন্ধু পেলাম না। গর্বত তো কিছু একটা আছে, না চেক করতে হবে ভেবে আমি তার কাছে চলে গেলাম। চাপ বাবা, এ তো দেখে ট্রেনের থেকেও ফাস্ট ঘুমাই। আল্লাহ, তুমি এই লোকের চোখের কিছু ঘুম তো আমাকেও ধার দিতে পারো, আমিন। আমি ওর চোখের সামনে অনেকবার হাত নাড়ালাম, কিন্তু ব্যাটার ঘুম জমে পুরো ক্ষীর। তারপর 2 হাত বেডের উপর ভর দিয়ে আমি ওর মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। না, কোনো উল্টাপাল্টা তো খাইনি বলে তো মনে হচ্ছে না। তার মানে ব্যাটা খাটাস মার্কাটা পুরোই হুঁশে আছে। আহা, ব্যাটা সরি বলার কি ছিড়ি গো, আমি তো পুরো ফিদা হয়ে গেছি। হ্যাঁ, আমি যে উঠতে যাব অমনি আমার হাতের মধ্যে কেউ আচমকা টান মারলো। আমি টাল সামলাতে না পেরে তার উপর পড়ে যাই। ও মা, এটা দেখি পুরো সজাগ। তাহলে ব্যাটা এতক্ষণ ঢং করছিল। সে আমার 2 হাত শক্ত করে ধরে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি তার থেকে ছোটার চেষ্টা করে পারছি না। আমি রাগি চোখে তার দিকে তাকাতেই সে বলল, ইস, আমার বউটা কত রোমান্টিক গো, ঘুমের মাঝে স্বামীকে আদর করে। কি সৌভাগ্য আমার, এমন বউ যেন বাংলার প্রতি ঘরে ঘরে হয়। সব কত খচ্চরের। আমি রোমান্স করবো তাই হাতি মার্কা গন্ডারের সাথে? জাস্ট ইম্পসিবল। আসছে ফকিরের আবার তাল বিছানা, শালা লুচ্চা ইঁদুর বদমাইশ। সে এবার আমার মাথাটা তার বুকের সাথে লাগিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি যেন পুরো ফ্রিজড হয়ে গেছি। আমার বুকের ভিতর কেউ যেন একদম একদম করে ঢোল পিটাচ্ছে। নাড়াচড়া করা শক্তিটুকু পাচ্ছি না। আমিও অন্য সবার মতো চাইতাম আমার স্বামীও আমাকে এইভাবে রোজ বুকে করে ঘুমা। তবে কেন এমন হলো আমার সাথে? আজ কিছু না করে অপরাধীর খাতায় নাম আমার। কথাগুলো ভাবতে আমার চোখ দিয়ে অশ্রুর বন্যা বইতে লাগলো, যার ফলে রাফিদের বুকে জড়িয়ে থাকা টি-শার্ট কাপড়টুকু ভিজে যাচ্ছে। সে হয়তো বুঝতে পারছে আমি কান্না করছি, তাই সে তার বুক থেকে আমাকে কিছুটা আলগা করে আমার মুখের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে দিশা, কাঁদছো কেন? আমি কি আবারও তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? কিন্তু এখন তো আমি কিছুই করিনি, তাহলে কাঁদছো কেন দিশা, প্লিজ? আমি তার কথার মাঝে খুব শক্ত করে 2 হাতে তাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলাম। সেও আমাকে জড়িয়ে ধরে এক হাতে আমার চুলে বিড়ি কাটতে কাটতে বলল, আমি বুঝতে পারছি দিশা, তুমি কেন কান্না করছো। তোমার যতক্ষণ খুশি আমার বুকে কাঁদতে পারো, হয়তো তোমার ভালো লাগবে ও মনটাও হালকা হবে। আমি পুরোটাই তোমার, আর তুমি শুধুমাত্র এই রিফাতের, আর কারো না। আমার এতক্ষণে হুঁশ এলো আমি তাকে জড়িয়ে ধরেছি, তাই আমি চট করে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ি। দরকার নেই আমার তার কোনো সহানুভূতির। সে এখনও হয়তো আমার দিকে তাকিয়ে আছে, থাকুক না, মানা করছে কে? পরের দিন দুপুরে আমাকে পরম যত্নে ড্রয়িং রুমের সোফায় বসে আমার শাশুড়িমা খাইয়ে দিচ্ছে। উনি আজ সকালে এসেছেন, আর আজ রান্না আম্মাই করছেন। আমিও ওনাকে টুকটাক হেল্প করছি। আমি তো বাচ্চাদের মতো সোফার উপর আসাম করে বসে খাচ্ছি আর টিভির মধ্যে ডুবে আছি। আর রাফিদ সে কখন থেকে সামনের সোফায় বসে ভাবলাকান্তের মতো গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার দিকে না তাকিয়েও বেশ ভালোই বুঝতে পারছি ও আমাকেই দেখছে। যদিও মাঝে 2-1বার আর চোখাচোখি করে তাকিয়েছিলাম, সে আজও অফিসে যায়নি, হয়তো আম্মা এসেছে বলে। আমি বুঝতে পারি না এর সমস্যাটা কি। এখন কি শান্তিতে একটু খেতেও পারবো না এর জ্বালায়? এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ করবে। যত সব ছোচা বিড়াল কোথাকার, এমন করে তাকিয়ে আছে যেন বাপের জন্মে খায়নি। ইচ্ছে তো করছে ঘরের সব খাবার এনে এর মুখের ভিতর পুড়ে দেই, তাও যদি আমার খাবারের প্রতি নজর না দেয়। এর মধ্যে আমার শাশুড়ি বলল, কি রে, সে কখন থেকে কোন ধ্যানে আসিস? মুখের সামনে খাবার ধরে বসে আছি, কোনো খবরই নেই তোর। ওনার কথায় আমি চিন্তার জগৎ থেকে বাস্তবে ফিরি। আমি কিছু বলবো তার আগে রাফিদ বলে, আরে মা, বোঝো না কেন? তোমার পুত্রবধূ এখন সোনার টুকরা পুত্রের ভাবনায় মশগুল। বেচারে কি করো বলো তো? আমি তো সারাদিন ওকে তেমন টাইম দিতে পারি না, তাই আমাকে ভেবেই ও সময় কাটায়।
ছি ছি ছি, এর কি একটু লজ্জা শরম নেই? কার সামনে কি বলতে হয় এটাও জানে না। যদি লজ্জা শরমের ওষুধ পাওয়া যেত তাহলে এই মুহূর্তে যেখান থেকে পারতাম এই বেশরমটাকে এনে খাওয়াইতাম। আমার শাশুড়িও কিছু কম যায় না, ছেলের কথার সাথে উনিও ভেটকি মাছের মতো শব্দ করে হাসছেন। কি একটা পরিস্থিতি! এবার আমার ভীষণ লজ্জা লাগছে, ইচ্ছে করছে এখনই এখান থেকে দৌড়ে পালাই। কিন্তু আহা, কি সোনার সোহাগা কপাল আমার, এটাও এখন করা সম্ভব না। এখন খাওয়া ছেড়ে এভাবে দৌড়ে পালালে লোকে আমাকে পাগল ছাড়া আর কিছুই বলবে না। রাফিদের সব কিছুতেই আমি কেমন যেন একটা রহস্য গন্ধ পাচ্ছি। আমার সাথে তার এত ভালো ব্যবহার, সরি বলা, আমার কেয়ার করা, আবার আম্মাকে এখানে আনা, সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কিছুটা একটা মাথায় চলছেই তার, কিন্তু কি? রাফিদ একটু বাইরে গিয়েছে। আমি রুমের মধ্যে বেডে আধশোয়া হয়ে যখন এসব ভাবছিলাম তখনই কেউ দরজায় নক করে। তাকিয়ে দেখি আমার শাশুড়ি আম্মা। আমি তাড়াতাড়ি করে উঠে বসে মুচকি এসে ওনাকে বললাম, আরে আম্মা, আপনি আসুন না, নক করে আসার কি আছে? এ বাড়িটা যেমন আপনার তেমন এ বাড়ির প্রতিটা রুমও আপনার। উনি আমার কথায় হালকা হেসে ভিতরে ঢুকলেন, তারপর আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জানি রিফাত এতদিন তোকে ভুল বুঝেছে। তাকে কতবার বলেছি আমি তোর মতো একটা মিষ্টি মেয়ে, কখনো এই কাজটা করতেই পারিস না, কিন্তু সে তো সেই। তবে গতকাল যখন আমাকে রিফাত ফোন করে বলল তোকে নিয়ে তার সকল ধারণা ভুল, তখন এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না তোকে। যাক ওসব কথা, বিয়ের পর তো তোকে কিছুই দিতে পারিনি, তাই আমার পক্ষ থেকে তোদের জন্য ছোট্ট একটা উপহার। বলেই উনি আমার দিকে একটা গয়নার বক্স এগিয়ে দিলেন। আমি বললাম, এটার কোনো প্রয়োজন ছিল না আম্মা, তাও অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে আমাকে ভালোবেসে দিয়েছেন এইটাই আমার কাছে অনেক। উনি এবার আমার হাত ধরে বললেন, আমার একটা কথা রাখবি মা? আপনি যা বলবেন তা আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই রাখবো মা। তোর সাধ্যের মধ্যেই। উনি আমার দিকে একটা খাম এগিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, এটাতে কি আছে আম্মা? তোরা রিফাতের জন্য জাপানে হানিমুনের টিকিট আমি করিনি, রিফাতে করেছে, কিন্তু ও তোকে বললে নাকি তুই রাজি হবি না, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। তোর তো বিয়ের পর কোথাও যাসনি, প্লিজ তুই মানা করিস না। আমি ওনার অনুরোধটা আর ফেলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। রাতে রাফিদের ও আমার জন্য প্রয়োজনীয় সব কাপড় চোপড় ভাঁজ করে লাগেজে রাখছি। রাফিদ সোফায় বসে ল্যাপটপে কী যেন করছে। কালই আমাদের ফ্লাইট, আম্মা আজই এলো আর কালকেই আমরা চলে যাচ্ছি। ব্যাপারটা আমার কাছে একদম ভালো লাগছে না। ভেবেছিলাম ওনার সাথে একটু সময় কাটাবো, কিন্তু সেটাও খাটাসটার জন্য আমার কপালে জুটলো না, তাই খানিকটা মন খারাপ আমার। কয়দিনের জন্য যাচ্ছি তাও জানি না। আজকের রাতটাও তার সাথে কথা না বলেই কেটে গেল। রাফিদ খাটের ও পাশে আর আমি এই পাশে। সেও আমার সাথে আর কথা বলার কোনো ট্রাই করেনি। পরের দিন সকালে আমার শাশুড়ি আমার কাছ থেকে বিদায় নিয়ে আমিও রাফিদ বেরিয়ে পড়লাম জাপানের উদ্দেশ্যে। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমি কিছু বুঝে উঠতে পারছি না ঠিক কী হচ্ছে আমার সাথে। গাড়ি তার আপন গতিতে চলছে। রাফিদ এক মনে ড্রাইভ করছে আর আমি হেলান দিয়ে বসে বাইরের দিকে তাকিয়ে প্রকৃতি অনুভব করছি। অনেকক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম এয়ারপোর্ট এসে পড়েছে। কিন্তু এ কি, রাফিদ এয়ারপোর্টে গাড়ি থামালো না কেন? আমাদের তো এয়ারপোর্টে নামার কথা, তাহলে গাড়ি থামালো না কেন? আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞেস করেই ফেললাম, এই কি রাফিদ, আমাদের তো এয়ারপোর্টে নামার কথা, তাহলে আপনি গাড়ি থামালেন না কেন? কোথায় যাচ্ছি আমরা? না, সে কিছুই বলছে না। আমার কথা শুনে সে শুধু একটা বাঁকা হাসি দেওয়া ছাড়া আর কোনো রিয়াকশনই দিল না। কি করতে চাইছে সে? তবে গণ্ডগোল একটা আছেই। আমি চেঁচিয়ে তাকে বললাম, রাফিদ গাড়ি থামান, আমি কোথাও যাব না আপনার সাথে, থামান বলছি। এবার সে ড্রাইভ করতে করতে বলল, ওহো দিশা সোনা, তুমি তো দেখছি বড্ড বেশি কথা বলো। আসল টুইস্টটা তো এখনো বাকি, তো ওয়েট। আর এখানে নেমেই বা তুমি যাবে কোথায়? কাকে চেনো তুমি এখানে? হ্যাঁ, তাই চুপচাপ বসে থাকো, কিপ সাইলেন্ট, ওকে? তার কথা শুনে আমি থপ্পাস করে আমার সিটে হেলান দিয়ে বসে পড়লাম। তার মানে আবারও আমার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমি আগে কিছুটা আন্দাজ করেছিলাম তার এইরকম ভালো মানুষের পিছনে কিছু তো লুকিয়ে আছে। এবার শিওর হলাম, তাহলে গতকাল থেকে যা যা করলো ওসবের মানে কি ছিল আর কেনই বা করলো? হেলান দেওয়া অবস্থায় মাথার চুলগুলো আঁকড়ে ধরে উফ, আমি জাস্ট আর ভাবতে পারছি না। চোখ দিয়ে আমার দু এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। সে আবারও বলল, নিজের ব্রেনের উপর এত জোর দেওয়ার দরকার নেই, একটু পর সব বুঝতে পারবে। তাছাড়াও আজ তোমার ব্রেনের উপর খুব দখল যাবে, তো এখন বেচারাকে রেস্ট করতে দাও শোনা।
মুখে তার আবারও সেই বিখ্যাত বাঁকা হাসি, যার পেছনে লুকিয়ে আছে হাজারো রহস্যের ঘেরা জাল। আবারও কি ভয়ঙ্কর কিছু ঘটবে আমার সাথে? ভাবতেই আমার অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে। এসব ভাবতে ভাবতেই গাড়ি চলাকালীন বাইরের রাস্তার ধারে লাগানো একটা বোর্ডের উপর নজর পড়লো আমার। সেখানে বড় বড় করে লেখা ওয়েলকাম টু ফেনী। তার মানে আমরা এইমাত্র ফেনীতে প্রবেশ করলাম, কিন্তু দেশে এত জায়গা থাকতে এখানে কেন? হোয়াই? আর জাপান যখন যাবেই না, তো এভাবে মিথ্যা বলে আনলো কেন? রাফিদ কি করতে চাইছে আমার সাথে? না, আমার মাথা আর কাজ করছে না। প্লিজ রাফিদ, আমি এই জঘন্য কাজটা করতে পারবো না, আমার দ্বারা পসিবল না, বোঝার চেষ্টা করুন। রাফিদ বলল, তোমাকেই করতে হবে সোনা। ইউ হ্যাভ নো অ্যানাদার অপশন, সো হারি আপ। দুই হাত এক করে কান নিয়ে সামনের দিকে তাক করে দাঁড়িয়ে আছি আমি, নিজের থেকে নয়। রাফিদ জোর করে ধরিয়ে দিয়েছে, আর আমার সামনের চেয়ারে এক লোককে মুখ বেঁধে কালো কাপড় পরিহিত অবস্থায় চেয়ারে বেঁধে রাখা হয়েছে। লোকটার মুখটাও হয়তো বাঁধা, গঙানোর শব্দ পাচ্ছি, হয়তো কিছু বলতে চাচ্ছে আর ক্রমাগত ছোটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাফিদ একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে হাতে একটা পাজল নিয়ে ওটাকে মিলানোর ট্রাই করছে। ও সেদিকে তাকেই আমাকে শান্ত গলায় অনেকবার ট্রিগার প্রেস করার জন্য বলছে, কিন্তু আমি এটা কিছুতেই করতে পারবো না। যে মেয়ের ব্লাড দেখলে মাথা থেকে পা অবধি পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে, সে আর যাই হোক মার্ডার করতে পারবে না। আমি কিভাবে একটা মানুষের প্রাণ নিতে পারি? লোকটাকে তো আমি চিনি না পর্যন্ত না, তাহলে কেন মারবো আমি তাকে? আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, দুই হাতে গান ধরে রাখায় হাত দুটো কাঁপছে। সে আবারও আমার দিকে না তাকিয়ে পাজলটা নিয়ে খেলতে খেলতে বলল, ওহ কাম অন দিশা, কি শুরু করলে বলো তো? জাস্ট একটা ট্রিগারে তো প্রেস করবে নাকি? খামোখা আমার টাইম ওয়েস্ট করছো, শুট করো। তার কথা শুনে মনে হচ্ছে সে আমাকে মানুষ খুন করতে নয়, যেন রসুন পেঁয়াজ কাটতে বলছে। আমি তাকে অনুনয়ের স্বরে কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ রাফিদ, আপনি দয়া করে আমাকে মেরে ফেলুন, তাও আমি কাউকে খুন করতে পারবো না। সে এবার আমার চোখে মুখে বিরক্তি ও রাগের ছাপ নিয়ে আমার দিকে চোখ তুলে তাকালো, তারপর হাতের পাজলটা পাশের একটা টেবিলে এমনভাবে রাখলো যার শব্দেও ভয়ে আমি কেঁপে উঠলাম। রাফিদ আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, ওফ দিশা, তুমি এত ভয় পাচ্ছ কেন? ওয়েট, আমি তোমাকে হেল্প করছি। কথাটা বলে সে আমার পিছনে এসে দাঁড়ালো ও আমার কাঁধে তার দুই হাত রাখলো। লুক অ্যাট মি, আমার চোখের দিকে তাকাও। এটা বলাতেই আমি আমার ঘাটটা পেছনের দিকে ঘুরিয়ে তার দিকে তাকানোর সাথে সাথে সে পেছন থেকে আমার চোখে তার ঠোঁট দুটো মিলিয়ে দিল। আকস্মিক ঘটনায় আমি আমার চোখ জোড়া বন্ধ করে ফেলি। আমার হাত দুটো এখনও গানটার সামনের দিকে তাক করে আছে। একটু পর খেয়াল করলাম কিস করা অবস্থায় তার এক হাত আমার কাঁধ ছাড়িয়ে আস্তে আস্তে আমার হাতের মধ্যে বিচরণ করছে। সে আমার হাতের উপরে তার হাত রেখে জিগারে আমার আঙ্গুলের উপর তার এক আঙ্গুল রাখলো। তার উদ্দেশ্য কি তা আমি বুঝতে পেরে আমি চট করে আমার চোখ দুটো খুলে ফেলি। আমি যেই না তার থেকে নিজেকে ছাড়াতে যাব, সে এক হাতে আমার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে আমার মুখ দিয়ে শুধু শব্দ ছাড়া আর কিছুই বের হচ্ছে না। আমি চোখে তাকে ইশারায় করছি না করছি মাথা দাঁড়ানোর চেষ্টা করে চলেছি, যার অর্থ হলো রাফিদ শ্যুট করবেন না, কিন্তু আমার চেষ্টার ফল জিরো। তখনই খুব জোরে একটা শব্দ হলো, হ্যাঁ গুলির শব্দ। শ্যুট করার সাথে সাথে রাফিদ আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো, আর আমি মাটিতে ধপাস করে বসে পড়ি। আমার জন্য কারোর প্রাণ চলে গেল ভাবতে ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। রাফিদ আমার সামনে হাঁটু কেড়ে বসে আমার গালে তার দুই হাত রেখে বলল, ও মা, এ কি, তুমি কাঁদছো কেন? সো স্যাড। কাঁদে না সোনা। আচ্ছা, তুমি যাকে মারলে তাকে একবার দেখবে না? চলো তোমাকে দেখাই, কাম। বলে সে আমার এক পাশে হাত ধরে উঠিয়ে আমাকে টেনে লোকটার সামনে নিয়ে গেল। আমি যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। সে লোকটার মুখ থেকে কাপড়টা সরালো। লোকটাকে দেখার পর আমি হাতকে উঠলাম, আরে এ তো ওই ছেলেটা যাকে তাইয়ার সাথে লাস্ট টাইম দেখেছিলাম। চেহারাটা হালকা মনে ছিল। আমার এখন দেখার পর পুরোপুরিভাবে খেয়াল হলো আমি লোকটার রক্তাক্ত শরীরটা দেখে চিৎকার করে কেঁদে দিলাম ও রাফিদকে জাপটে ধরে বললাম, রাফিদ আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি এই দৃশ্য আর দেখতে পারবো না, প্লিজ নিয়ে চলুন। কি অদ্ভুত, যার জন্য আমার এই অবস্থা তার কাছেই আমি সাহায্যের কথা বলছি। ব্যাপারটা সত্যিই হাস্যকর। একটা রুমে বেডে বসে আছি। রাফিদ তখন আমাকে এখানে এনে রেখে যায়। আমাদের লাগেজগুলো আগে থেকে এখানে ছিল, কে রেখে গেছে জানি না। ওখান থেকে কাপড় নিয়ে ফ্রেশ হলাম মাত্র
সে কোথায় গেছে জানি না। এসব ভাবতে ভাবতে বেলকনিতে চলে এলাম। বেলকনিটা পুরোই খোলা, কোনো গ্রিল নেই, একটা মিনি ছাদও বলা যায়, বড় সড়ো বেশ। রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে 4 ঘন্টা আগের কথা ভাবতে লাগলাম। 4 ঘন্টা আগে গাড়িতে চোখ বন্ধ করে বসে আছি, তখনই গাড়ি ব্রেক করায় চোখ খুলে দেখি গাড়িটা একটা বাড়ির সামনে এসে থেমেছে। চারপাশ দেখে মনে হচ্ছে কোনো একটা গ্রাম, আশপাশে তেমন কোনো বাড়িঘর নেই। ভালো করে খেয়াল করলে হয়তো দূরের কয়েকটা টিনের কিংবা মাটির ঘর পাওয়া যাবে। রাফিদ গাড়ি থেকে নেমে দরজা খুলে আমাকে বলল। নামো। আমিও কিছু না বলে নেমে যাই। আমরা যেই বাড়িটির সামনে আসছি ওটা দোতলা একটা বাড়ি, কম জায়গা নিয়ে তৈরি হলেও বাড়িটা কিন্তু খুব সুন্দর। এই সৌন্দর্য আরও 1000 গুণ বাড়িয়ে তুলেছে আশেপাশে লাগানো ফল ও ফুলের গাছ। মনে হয় কেউ দেখাশোনা করে। বাড়ির সীমানাটুকু পাশের ছালি দিয়ে বেড়া দেওয়া, গেটটাও টিনের তৈরি। গ্রামে এইরকম বাড়িকে বাগান বাড়িও বলা হয়। আমি যখন চারপাশ দেখতে ব্যস্ত তখন রাফিদ আমার হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে এনে একটা রুমে এনে হাত ধরে সামনের দিকে ধাক্কা দিল। আমি পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেই। এটা মনে হয় স্টোর রুম। আমি বললাম, এখানে কেন এনেছেন আমাকে? জাপানের কথা বলে এখানে এনে কি বোঝাতে চাইছেন আপনি? সেটা তো এখনই বুঝে যাবে। কথাটা বলে সে আমার হাতে একটা গান ধরিয়ে দিয়ে বাঁকা এসে বলল। পেছনে তাকাও। আমি পিছনে তাকাতেই পুরো থমকে গেলাম। কাউকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। এসব কি রাফিদ? কে এটা? আর এইভাবে বেঁধে রেখেছেন কেন লোকটাকে? সে যেই হোক, তোমাকে এখন তোমার হাতের গানটা দিয়ে একে শুট করতে হবে। আমি চিৎকার করে বললাম, ইম্পসিবল, আমি কাউকে মারতে পারবো না। সে আমার হাত ধরে গানটা সামনের দিকে তাক করিয়ে দিয়ে বলল, না করলে তোমার কপালে আজ কি আছে তা আমি নিজেও জানি না। বলে সে গিয়ে কিছু দূরে থাকা একটা কিছুতে বসে পড়ল, আর আমি এদিকে কান্না করে দিলাম। এখন সত্যি বলতে লোকটার চেহারা দেখার পর তার মৃত্যুর জন্য তেমন আফসোস হচ্ছে না, তবে মাথার ভিতর একটা কথাই ঘুরপাক খাচ্ছে। রাফিদ তো এটা ঢাকা থেকেও করতে পারতো, তাহলে এখানে এলে করলো কেন? এই সব কিছু এখন আমার কাছে ধোঁয়াশা। এইসব প্রশ্নের উত্তর একমাত্র রাফিদই আছে যে দিতে পারবে। তাকে বোঝা ওঠা সত্যি খুব দুষ্কর। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম। চারপাশে পরিবেশটা খুব সুন্দর লাগছে। বাতাসে হালকা মিষ্টি গন্ধ, চারিদিকে নানান রকমের গাছপালা। এমন পরিবেশে মনটাও একটু ভালো লাগছে। আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম এক সৌন্দর্য লুকিয়ে থাকে। হঠাৎ কারোর ডাকে আমার ধ্যান ভাঙে। তাকিয়ে দেখি একটা অল্প বয়সী মেয়ে। বয়স আর কত হবে, 20 কি 22 বছর হবে। সে বলল, বুঝলাম সে রাফিদের কথা বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার ভাইজান কোথায়? ও, তোমার নাম কি? তুমি কি এই বাড়িতেই থাকো? ও, তা খালটা কোন দিকে? না থাক, দরকার পড়লে নিজেই খুঁজে নিব। এখন তুমি আসতে পারো। মেয়েটা চলে গেল। দেখলাম টেবিলের উপরে খাবার রাখা, কিন্তু আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই। এত কিছু হওয়ার পর কি আর গলা দিয়ে খাবার ডামে? ঘড়িতে বিকাল 4টা। না, আর ভালো লাগছে না এভাবে বসে থাকতে। রাফিদেরও কোনো খবর নেই, তাই এবার ঘর থেকে বের হলাম। এতক্ষণে বাড়ির ভিতরটা খেয়াল করলাম, বিভিন্ন রকমের পেইন্টিং ও দামি শোপিস দিয়ে চারপাশটা সুসজ্জিত। বেশ যত্ন করে সাজানো হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতারও কোনো অভাব নেই। বাড়ির সীমানা পেরিয়ে বাম দিকে হাঁটা ধরলাম, যেদিকে মেয়েটা লেকটার কথা বলেছিল। চারপাশে গাছপালা, খুব দূরে 2-1টা বাড়ি রয়েছে, তবে একটা সরু কাঁচা মাটির রাস্তা রয়েছে বাম দিকে। মনে হয় এইটাই লেকের রাস্তা। 10 মিনিট হাঁটার পর লেকটা পেয়েও গেলাম। এদিকটা এসে অনেকটা জায়গা জুড়ে শুধু ঘাস ছাড়া আর কিছুই নেই। মাঠের তেমনও বলা যায়। আর কিছু দূরেই লেকটা। লেকটা অনেক বড়। লেকের ধারে যেতেই একটা ছোট্ট কাঠের তৈরি সাঁকো দেখতে পেলাম। লোকে এটাকে কি বলে জানি না, তবে আমার কাছে সাঁকোই মনে হয়, যেটা লেকের কিছু দূর পর্যন্তই সীমাবদ্ধ। হয়তো 4.5 ফুট চওড়া ও 12 ফুট লম্বা হবে হয়তো। সেখানে রাফিদ একদম কোনায় পা ঝুলিয়ে বসে পানিতে তাকিয়ে এক মনে কি যেন ছুঁড়ে চলেছে, হাতে কিসের একটা প্যাকেট। আমি সেখানে গিয়ে তার পিছনে দাঁড়াতেই সে আমার দিকে না তাকিয়ে বলল, এখানে এসে বসো। তাজ্জব ব্যাপার, সে কিভাবে বুঝলো যে আমি এসেছি? সে তো একবারও আমার দিকে তাকায়নি, তাহলে কিভাবে? আমি আর কিছু না ভেবে রাফিদের পাশে গিয়ে বসলাম। এবার দেখি সে মাছকে খাবার দিচ্ছে। বাহ, কি সুন্দর! আমার খাওয়ার কোনো খবর না নিয়ে উনি এখানে মাছকে খাওয়াচ্ছেন। কি বড় কপাল আমার!
দুজনের নজরই এখন পানির দিকে। মাছগুলো কি সুন্দর করে খাচ্ছে। শুধু বাতাসের শোষু শব্দ আর পানির শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই এখানে। চারপাশে দূর দূর অবধি গাছপালা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমার আজকে তাকে অনেক কিছু বলার আছে, ও জানার আছে। আমি তাকে বললাম আজ কিছু জিজ্ঞেস করব, উত্তর দিবেন? সে আমার কথার জবাব না দিয়ে বলল, খেয়েছো? আমিও তার কথার জবাব না দিয়ে বললাম, আপনি কি জানেন তাইয়ার সাথে যা যা হয়েছে তার কোনো কিছুর জন্যই আমি দায়ী না। হ্যাঁ জানি। তার এই জানি কথাটা শুনে আমি চমকে উঠলাম। জানে মানে কি? আর যদি সব জেনেই থাকে তাহলে আমার সাথে এসব কেন করছে? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম, জানেন মানে? আমার কথায় সে মুচকি হাসলো, তারপর বলল, আমি সবকিছু 2 দিন আগে থেকেই জানি। যা বলার ক্লিয়ারলি বলুন। সাদমানকে ধরার জন্য আমি অনেক আগেই লোক লাগিয়েছিলাম, কিন্তু তাকে ধরতে পারছিলাম না। 2 দিন আগে আমার লোকেরা ওর খোঁজ পায়, তখন তাদেরকে দিয়ে সাদমানকে আমি ধরি। ওকে তোমার ছবি দেখানোর পর জানতে পারি ও তোমাকে চিনে না। এটাও বলে ওই দিন হিয়াই তোমার ফোন দিয়ে তাকে কল করেছিল। তোমার সাথে এসবের কোনোই সম্পর্ক নেই। কথাটা শোনার পর নিজের প্রতি খুব রাগ ও ঘৃণা জমেছিল। তাকে আমি তখন বেদমভাবে পিটাই। তারপর 2 দিন না খাইয়ে রেখে অনেক টর্চার করাই আমার লোকদের দিয়ে। এমনকি পেটের ভিতর বিষাক্ত পোকাও ছেড়েছে। তাও মনে শান্তি পাচ্ছিলাম না আমি। এখন তুমি হয়তো ভাবছো আমার তোমাকে ওই দিন সরি বলাটা নাটক ছিল, কিন্তু আমি আর যাই করি না কেন কোনো অভিনয়টা করতে পারি না। হ্যাঁ, আমার তোমাকে কেয়ার করার পিছনে রহস্য ছিল, তবে মিথ্যা ছিল না। আমি এখানে এসে যা করেছি তা ঢাকাতেই করতে পারতাম, কিন্তু মা ফোন করে বলল উনি নাকি আমাদের ওখানে পার্মানেন্টলিভাবে থাকতে আসছেন। আমি এবার আর তাকে ঠকাতে পারিনি। আমি তোমার উপর যে টর্চার করেছি সেই বিষয়ে উনি কিছুই জানে না। অবশ্য কিছুটা জানেন, না জেনে বুঝে তোমার সাথে এত কিছু করেছে। জানলে উনি খুব কষ্ট পাবেন। তাই তুমি যেন ওনাকে বেশি কিছু বলার সুযোগটা না পাও, সেই জন্যই মিথ্যা বলে এখানে আসা। আমি আবারও জিজ্ঞেস করলাম, আর মারাটা যে আমাকে দিয়ে করালেন ওইটা? সে আবারও একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার বোন তো একজন মেয়ে, আর তুমিও। তার সাথে যে অন্যায়টা হয়েছে তা অন্য অনেক মেয়ের সাথেই হয়েছে। যার নাটের ঘোড়া ছিল ওই সাদমান, মানে তাহিয়ার বয়ফ্রেন্ড। তাই আমি চেয়েছিলাম ওর মৃত্যুটাও একটা মেয়ের হাতেই হোক। ওর জন্য আমি ও তোমাকে অনেক ভুলভাল বুঝিয়েছি। জানি অন্যায় আমিও করেছি, দোষ আমারও আছে। আমার সব কিছু যাচাই করার উচিত ছিল, কিন্তু কি বলতো, নিজের একমাত্র বোনের মৃত্যুতে আমি এতটাই শোকাত ছিলাম যে কিছু না বুঝে হিংস্র পশুর মতো আচরণ করেছি তোমার সাথে। এই কদিন সাদমানকে ঢাকায় রাখা হয়েছিল, গত পরশুদিন এখানে ট্রান্সফার করে। আর তোমাকে যদি তখন ভালোভাবে বলতাম তুমি কখনোই ওকে মারার জন্য রাজি হতে না, তাই তখন তোমার সাথে ওইরকম বিহেভ করেছিলাম যাতে তুমি ওকে মারো। কিন্তু অর্ধেক কাজটা সেই আমাকেই করতে হলো। কিছুক্ষণ থেমে সে আবারও বলতে লাগলো, আমি জানি তোমাকে এখন সরি বলাটা খুবই নগণ্য, তাই আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইব না। সেই মুখ আমার নেই। তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দিতে পারো, শুধু একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমাকে খুব ভালোবাসি। আমি জানি না তুমি কি বলবে, তবে তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। কথাগুলো বলতে বলতে যে তার গলাটা ধরে আসছিল তা বেশ বুঝতে পারছি। সে এতক্ষণে একবারও আমার দিকে তাকায়নি। তাকাবে কি করে? সেই মুখ যে তার নেই। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। কী বা বলবো? একটা মানুষ আমার সাথে এত কিছু করলো, তাও আমি তাকে ঘৃণা করতে পারছি না। এটা বলবো, তবে এত কিছুর পরও তাকে এত সহজে আর ছেড়ে দেওয়া যায় না। শাস্তি তো তাকে কিছুটা হলেও পেতে হবে, কিন্তু আমার সাথে এত অন্যায় করার পরও কি তার সাথে সংসার করা যায়? আমি তাকে আর কিছু না বলে সেখান থেকে উঠে চলে আসি। বাড়ির পাশের বাগানে একটা বাঁশের তৈরি বেঞ্চিতে 2 হাতে ভর দিয়ে আনমনে বসে আছি। এমন সময় কোথা থেকে ঝড়ের গতিতে কেউ পাশে এসে বসলো। ঘাড় ঘুরিয়ে দেখি রাফিদ। একবার তার দিকে তাকিয়ে আবার পূর্বের ন্যায় আমার থেকে কিছুটা দূরে সামনে থাকা গোলাপ গাছটার দিকে এক মনে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রাফিদ বলল, আমি তোমার সাথে খুব বেশি অন্যায় করে ফেলেছি, তাই না? দেখুন বাগানের ফুলগুলো কত সুন্দর না? খুব ভালো সুবাস ছড়াচ্ছে, কিন্তু এখন যদি খুব জোরে একটা ঝড় আসে তাহলে ফুলগুলো ঠিকই ঝরে পড়ে যাবে। তারপর আপনি কি পারবেন ওগুলোকে আবার পূর্বের ন্যায় সাজাতে? সে কিছুই বলছে না। হয়তো আমার কথার অর্থ সে বুঝতে পেরেছে। কিছু সময় চুপ থেকে রাফিদ বলল, আমাকে আর একটা সুযোগ দিলে খুব বেশি ভুল হয়ে যাবে কি দিশা? একটা কথা কি জানেন রাফিদ, আমরা মেয়েরাও রক্তে মাংসে গড়া মানুষ।
তাই আঘাত করলে ব্যথা আমরাও পাই। আমাদেরও কষ্ট আছে, মন আছে। জানেন, কাউকে একবার ভালোবাসলে তাকে ঘৃণা করাটা খুব 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 কঠিন। আপনি তখন বলেছিলেন না, আমি যা শাস্তি দিব মেনে নেবেন, তা পারবেন সেটা করতে? সে নিচু স্বরে বলল, আমি তোমার অপরাধী, তাই এতে আমি তোমাকে কোনো বাধা দেব না। তুমি যা খুশি শাস্তি দিতে পারো, এমনকি আমাকে মেরেও ফেলতে পারো, তাও কিছু বলবো না। কি যে বলেন না, আপনাকে মারার সাধ্য কি আমার আছে? যাই হোক, কথাটা মনে রাখবেন। তাহলে আমাকে ছেড়ে যাবে না তো? সেটা করার হলে কবেই করে চলে যেতাম। তারপরে একবার ভেবে দেখব। পরের দিন সকালে আমি রুমের সোফায় আসাম করে বসে রাফিদের ফোনেই টেম্পল রান গেম খেলছি। আমাকে তো ও ফোন দেয়নি, তাই এবার ওরটাই এখন আমার। রাফিদ আমার পাশে আমার জন্য চায়ের কাপ হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা ও আমাকে দিয়ে রোজ করাতো। সে জীবনে প্রথমবার চা বানালো, তাও আমার জন্য। সত্যি ব্যাপারটা খুব মজার। বেচারা এক কাপ চা করতেই দফারফা অবস্থা। এখন তো ওকে দিয়ে কত কিছু করানো বাকি। এটাকে বলে টিট ফর ট্যাট। এবার আমি ওকে ফিল করাবো, ও যখন আমার সাথে এমন করতো তখন আমার কেমন লাগতো। রাফিদ এবার বিরক্ত মাখা ফেস নিয়ে বলল, কি শুরু করলে দিশা? চা কি ঠান্ডা হলে খাবে? এতক্ষণে মনে হয় ঠান্ডা হয়ে গেছে। যান, আবার করে নিয়ে আসুন। কি আবার? হ্যাঁ, আবার করবেন। যান, 5 মিনিটের মধ্যে করে আনুন। গো। টাইম টেবিল কি শুধু সেই দিতে পারে নাকি? এবার দেখ বেটা, আমিও পারি। হ্যাঁ, সে ইনোসেন্ট মার্কা একটা হাসি দিয়ে বলল। দিশা দেখো, চাটা অতটাও ঠান্ডা। তাকে আর কিছু বলতে না দিয়ে বললাম, গো না। সেও আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। হয়তো বুঝতে পারছে আমি ইচ্ছে করে এমন করছি। সে আবারও আমার জন্য চা করে আনলো। আমি হাত থেকে ফোনটা রেখে আড়ামোড়া ভেঙে বসে বললাম, না, চা খাওয়ার মুড চলে গেছে, অন্য কিছু খাবো। রাফিদ চেঁচিয়ে বলল। আমি তাকে পাত্তা না দিয়ে তার হাত থেকে চাটা নিয়ে পাশের টেবিলে রেখে তার হাত ধরে টেনে বাইরে নিয়ে যেতে রাখলাম। কোমরে 2 হাত রেখে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে গাছের নিচ থেকে উপরের দিকে তাকাচ্ছি ও গাছটার পরিধি মাপছি। কার গাছ কে জানে, অত শত ভেবে আমার লাভ নাই। রাফিদ আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। থাকুক না, কার কি? না, গাছটা অত বড়ও না, আবার অত ছোটও না। কাঁচা আমগুলো দেখে জিভে জল চলে আসছে আমার। ইস, লবণ মরিচ দিয়ে খেতে চা লাগবে না। গাছটা তখন লেকের ধারে যাওয়ায় বেলা চোখে পড়ছিল আমার। আমি রাফিদকে বললাম, চলুন রাফিদ, এবার ফটাফট গাছে উঠে পড়ুন তো। সে অবাক হয়ে বলল, হোয়াট? গাছে উঠবো মানে? এ মা, আপনি তো দেখি বাংলা বোঝেন না। এত লেখাপড়া করে কি করছেন তাহলে? হ্যাঁ, আপনি কি করলেন? আমি আম খাবো তাই গাছে উঠবেন? কত সিম্পল একটা ব্যাপার না? সে আমাকে বোঝানোর চেষ্টা করে বলল, তুমি আম খাবে তাই তো? তো ঠিক আছে, চলো, আমি লোকমান চাচাকে দিয়ে তোমার জন্য অনেক আম আনিয়ে দেব। কিন্তু দেখো দিশা, আমি গাছে উঠতে পারবো না। তার উপর এটা কার না কার গাছ সেটাও জানি না, আর এটা গ্রাম, ধরতে পারলে রাম ধোলাই দেবে। প্লিজ শোনা, বোঝার চেষ্টা করো। কিন্তু আমিও নাছর বান্দা, এত সহজে ছাড়া পাচ্ছি তো আমি দিশা না। আমিও বললাম, এ কি রাফিদ, আপনি গতকালই না আমাকে বললেন আমি যা শাস্তি দিব মেনে নিবেন, আর এখনই পাল্টি খাচ্ছেন? সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি তো কোনোদিনও গাছে উঠিনি, ইভেন কিভাবে উঠে তাও জানি না। ওঠেননি তো? তো কি হয়েছে, এখন উঠবেন? তার ফেসটা আমার কাছে সেই লেভেলের হাসি পাচ্ছে দেখে। বেচারা এত বড় বিজনেসম্যান ও এত টাকার মালিক হয়ে শেষমেশ গাছে উঠবে, তাও আম চুরি করতে। হাউ ফানি। গত 8 ঘন্টা যাবৎ রাফিদ গাছে ওঠার চেষ্টা করে চলেছে। একবার অর্ধেক উঠে গিয়েছিল, কিন্তু বেচারার কি ভাগ্য দেখো, পাশের ডালটা ধরে যেই উপরে চড়তে যাবে অমনি ঠাস করে নিচে পড়ে গেল। অবশ্য অতটা উঁচু থেকেও নয়, হাত পায়ের অনেক জায়গায় কিছুটা ছিলেও গেছে। যাক না ছিলে, আমাকে যখন কষ্ট দিত তার বেলায়, এখন বুঝো কেমন লাগে। আমি গাছের নিচে ঘাসের উপর আসাম করে বসে হাঁটুতে 2 হাতের কোণে ভর দিয়ে 2 গালে হাত দিয়ে বসে নিচের দিকে তাকিয়ে আছি। এবার বেশ বোর লাগছে। এ কি আদৌ উঠতে পারবে? এমন সময় কেউ জোরে জোরে ডেকে উঠল, দিশা, এই দিশা। তাকিয়ে তো আমি তো জাস্ট অবাক, সাথে প্রচুর হাসিও পাচ্ছে আমার। হ্যাঁ, সে উঠতে তো গাছে ঠিকই পেরেছে, কিন্তু গাছের একটা বেঁকে যাওয়া ডাল ধরে বসে আছে, হয়তো ভয়ে। আমি এবার বসা থেকে দাঁড়িয়ে খুব জোরে হাসতে লাগলাম। বেচারার কি করুণ দশা। সে আমার হাসি দেখে গাছের উপর থেকে ধমক দিয়ে বলল, কি ব্যাপার, হাসছো কেন? আজব তো, এখন কি করব সেটা বলো। আমি কোনো রকমে হাসি থামিয়ে বললাম,
ওকে ওকে, আর আসবো না। আর কি করবেন মানে? আম গাছে কি আপনি নাচতে উঠছেন নাকি? অবশ্যই আম পারবেন। আর এভাবে ব্যাঙের মতো বসে না থেকে যেটা করতে উঠছেন ওইটাই করুন। কিন্তু আমার খুব ভয় করছে দিশা, হাত ছাড়লে যদি পড়ে যাই। আরে ধুর, পড়লেও তেমন কিছু হবে না, আপনি অতটা উঁচুতে না। সো শুরু করুন। সে আর কিছু না বলে ডালে বসা অবস্থাতেই খুব কষ্টে এক হাতে ডাল ধরে অন্য হাত বাড়িয়ে পাশে ঝুলে থাকা কয়েকটা আম ছিঁড়ে নিয়ে নিচে ফেললো। আমিও মনের খুশিতে ওগুলো তুলতে লাগলাম। এমন সময় কে যেন ধমকের সুরে দূর থেকে জোরে বলে উঠল, আল্লাহ, গাছের মালিক নয় তো? রাফিদ অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, মনে হয় গাছের মালিক। এবার কি হবে দিশা? আমি তার দিকে তাকিয়ে একটা ইনোসেন্ট মার্কা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে সেখান থেকে সরে আসতে লাগলাম। সে আবার চিল্লিয়ে বলল, এই এই, তুমি কোথায় যাচ্ছ? দিশা, এটা কিন্তু ঠিক না। আমি নামবো কিভাবে? দিশা! আমি ততক্ষণে চম্পট, ওখানে আমাকে আর পাই কে? ওখানে বেশিক্ষণ থাকলে আর রক্ষা থাকবে না। সে অনেকবার ডাকছিল, তাও আমি শুনিনি। বকা খেলে সে একা খাক। আহা, এবার কলিজাটা আমার কিছুটা ঠান্ডা লাগছে ব্যাটাকে জব্দ করতে পেরে। আমও খাওয়া হলো আর রাফিদকে শাস্তিও দেওয়া হলো। এটাকেই বলে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। ড্রয়িং রুমের সোফায় বসে মরিচ লবণ দিয়ে আম খাচ্ছি। এমন সময় দরজার দিকে চোখ যেতেই আমার হাত থেকে কাটা আমের টুকরোটা নিচে পড়ে গেল। দুজন লোক রাফিদকে ধরে ধরে ভেতরে নিয়ে আসছে। হাত পায়ের বিভিন্ন জায়গায় কী সব ঘাস পাতা না কি লাগানো, মনে হয় কেটে গেছে। আমি দৌড়ে তার কাছে গিয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলাম, এ কি হয়েছে আপনার? কি করে ব্যথা পেলেন? রাফিদ কিছুই বলছে না। সাথে লোকদের থেকে একজন বলল, তেমন কিছু হয় নাই মা, বাবাজি গাছ থেকে পড়ে গেছে তো, হেললেগা কিছুটা চোট পাইছে। পাঠাও মুচকে গেছে, কিছুদিন আটকে পারতো না মনে হয়। কাটা জায়গায় ওষুধ লাগাই দিছি, একটুখানি দেখভাল করলে সেরা যাবো গা। কথাটা বলে তারা রাফিদকে সোফায় বসিয়ে দিয়ে চলে গেল। রাফিদ মাথাটা সোফার সাথে হেলান দিয়ে যেই পায়ে ব্যথা ওই পাটা সামনে টি টেবিলের উপর রেখে চোখ বন্ধ করে বসে আছে। এবার ভীষণ খারাপ লাগছে আমার, হয়তো একটু বেশি করে ফেলেছি। তার অনেক জায়গায় কাটা ছেঁড়ার দাগ, গাছ থেকে পড়ে যে এতটা ব্যথা পাবে ভাবতে পারিনি আমি। আমি আর দেরি না করে ফার্স্ট এড বক্সটা খুঁজে নিয়ে এসে তার পাশে বসলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। সে আমাকে এত কষ্ট দেওয়ার পরেও আমি তার এতটুকু কষ্ট সহ্য করতে পারছি না। সত্যি অদ্ভুত ব্যাপার। আমি তার পায়ের সেই জায়গাগুলো তো কেটে গেছে, সেখানে পরিষ্কার করে ওষুধ লাগাতে লাগলাম। নিচের দিকে তাকিয়ে বুঝতে পারছি রাফিদ আমার দিকেই তাকিয়ে আছে। আমি ক্ষতস্থানে ড্রেসিং করতে করতে বললাম, খুব বেশি ব্যথা পেয়েছেন তাই না? সবই আমার দোষ। রাফিদ জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, তোমাকে তো আমি এর থেকেও বেশি কষ্ট দিয়েছি, তাই হয়তো এটাই আমার প্রাপ্য। আমি এবার ফুপিয়ে কেঁদে দিলাম। এ কি, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তার কথা শুনে আমি তার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বললাম, আমি আপনাকে এভাবে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করুন। সে এক হাতে আমাকে জড়িয়ে ধরে আলতো করে মাথায় চুমু দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? আমি ঠিক আছি তো। আমি আগের মতোই কেঁদে চলেছি। জানো দিশা, যখন তোমাকে আঘাত করতাম তখন আমার নিজের ভেতরটাও এর থেকে বেশি কষ্ট পেতাম। মনে হতো ভেতরটায় কে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে, হয়তো তোমারও অজান্তে। আচ্ছা দিশা, আমরা কি পারি না একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে? তুমি তো জানো আমি যা করেছি সব তোমাকে ভুল বুঝে করেছি। তৎক্ষণাৎ আমি তাকে ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর চোখের পানি মুছে বললাম, চলুন আপনাকে রুমে নিয়ে যাই। সে হয়তো বুঝতে পারছে আমি তার এইসব কথায় সন্তুষ্ট হব না। কিভাবে হব? তাকে কিভাবে ক্ষমা করব যে আমার পক্ষে এত সহজ নয়? কি করে ক্ষমা করব তাকে? আমার মনে কাটা তার আঁচড়ের দাগগুলো থেকে যে আজও রক্তক্ষরণ হয়। রাফিদকে নিয়ে এবার হয়েছে আরেক ঝামেলা। সে গোসল করবে, ওর শরীরে ধুলা বালিতে বাসা বানিয়ে রেখেছে, তাই গোসল করাটা আবশ্যক। কিন্তু কথা তো সেটা না। কথা হলো গিয়ে সে তার আধ ভাঙা ভাত পা নিয়ে ওঠা তো দূরে থাক, ভালো করে নাড়াচাড়াও করতে পারছে না। তাহলে গোসলটা করবে কি করে? আর সবচেয়ে বড় কথা হলো তাকে ওয়াশরুমে যেতে তো হবে আগে। সে বেশ কিছুক্ষণ ধরে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে রয়েছে। তার এই তাকিয়ে থাকার অর্থটা আমার বুঝতে খুব বেশি টাইম লাগেনি। এত কষ্ট করে টেনে টুনে উপরে আনলাম, এটা হয়নি না। এখন আবার ওয়াশরুমেও নিয়ে যাও। বুঝতে পারছি না একে আমি শাস্তি দিচ্ছি নাকি ও আমাকে দিচ্ছে। কি আর করার, শত হোক স্বামী তো। তার কাছে গিয়ে বিরক্ত মাখা মুখে বললাম, আদিক্ষেতা আসুন। আমার কথা শুনে রাফিদ যেন আকাশের চাঁদ হাতে পেল, এমন একটা ভাব। আমার বলতে দেরি, তার আমাকে ধরতে দেরি হয়নি। এখন এই হাতিটাকে আবার টানো,
যত সব কোনো রকমে কাঁধে ভর করে তাকে ওয়াশরুমে নিয়ে গেলাম। আমার সামনে খালি গায়ে একটা তলে পেঁচিয়ে কোনো রকমে এক পায়ে ভর দিয়ে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে রাফিদ। মাত্রই গোসল করে বেরিয়েছে সে, আর আমি ওকে ওয়াশরুমে দিয়ে আসার পর খাটে হেলান দিয়ে বসেছিলাম, কিন্তু তাকে দেখে অটোমেটিকলি আমার মুখ হা হয়ে যায়। সে আমাকে কিছু বলছে, সেটাও আমার কানে অবধি পৌঁছাচ্ছে না। পৌঁছাবে কি করে? চোখের সামনে এত হ্যান্ডসাম একটা ছেলের 6 প্যাক বডি দেখলে কি আর হুঁশ থাকে? তাও মানুষটা যদি আপনার নিজের স্বামী হয়, আপনার হলে কি করতেন বলুন তো? রাফিদ এবার একটু জোরেই বলল, আরে দিশা, আমাকে তুমি পরেও দেখার সুযোগ পাবে। আমি তো কোথাও পালাচ্ছি না। এখন আমাকে কাইন্ডলি একটু হেল্প করো প্লিজ। তার কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। তারপর তার কাছে চলে গেলাম তাকে হেল্প করতে, কিন্তু এখন হয়েছে আরেক ঝামেলা। তার এই অবস্থায় আমার হাত কিছুতেই তার শরীরে রাখতে পারছি না। একবার ধরতে যাচ্ছি তো আরেকবার পিছিয়ে নিয়ে আসছি। এভাবে কি কাউকে ধরা যায়? উফ! সে আবারও বলল, আমি কি সারা জীবন এভাবেই দাঁড়িয়ে থাকবো? আর এত লজ্জা পাওয়ার কি আছে শুনি? আমাকে যেন এইভাবে আজ প্রথম দেখেছে মনে হয়। তো থাকুন না এইভাবে, কেউ মানা করছে আপনাকে? এবার লজ্জা শরমের মাথা খেয়ে তাকে ধরে ঘাটে বসালাম। তারপর লাগেজ থেকে ওর একটা নেভি ব্লু কালারের টি শার্ট ও একটা ট্রাউজার বের করে তার সামনে রেখে বললাম, নিন, আমার কাজ শেষ, আমি আর কিচ্ছু করতে পারবো না। সে বলল, কি? জাস্ট ইম্পসিবল। এই দেখো, আমি কিন্তু তোমাকে ওই দিন শাড়ি পরিয়ে দিয়েছিলাম, মনে আছে? তো আজকে তার শোধবোধ করো। খোটা দিচ্ছেন? এ মা, কি যে বলো না! আমি কি তোমাকে কোটা দিতে পারি বলো? হ্যাঁ, আমি পারবো না। আমি জানি এটা আপনি নিজে করে নিতে পারবেন। বলে যে আমি পিছন ফিরে আসতে যাব, অমনি সে আমার এক হাত ধরে আচমকা টান মারলো। টাল সামলাতে না পেরে আমি সোজা রাফিদকে নিয়ে খাটে তার উপর পড়ে গেলাম। সে আমার কোমর জড়িয়ে ধরে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তার থেকে নিজেকে ছাড়ানোর ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। আমি বুঝি না এই জখম হাত পা নিয়ে এই ব্যাটার এত তেজ কোথা থেকে আসে। ছুটতেই পারছি না। তার দিকে ভালো করে খেয়াল করে দেখি তার নজর আমার ঠোঁটের দিকে। আমি রেগে বললাম, রাফিদ, ছাড়ুন আমাকে। আপনার সাথে একটু ভালো করে কথা বলছি দেখে ভাববেন না আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনাকে আমি... আর কিছু বলার আগেই আমার ছুটে তার নরম কিছু ছোঁয়ার অনুভব করলাম। হ্যাঁ, রাফিদ আমার চুলের ভিতর তার এক হাত ঢুকিয়ে শক্ত করে ধরে উম্মাদের মতো কিস করে চলেছে। আমার এদিকে আমি তাকে বারবার নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ। মাথাটা পর্যন্ত নাড়াতে পারছি না আমি। আগে না হয় এসব মেনে নিতাম, তখন তো আমার প্রতি তার রাগ ছিল, তাই আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই ছিল না তার কাছে। তাই বলে কি এখনও আমাকে এসব মেনে নিতে হবে? আমার ফিলিংসের কোনো মূল্য নেই তার কাছে? যেভাবে চোখ যারা বন্ধ করে জল ফেলতে লাগলাম, চোখের জলের কয়েক ফোঁটা আমার গাল বেয়ে গড়িয়ে রাফিদের মুখে পড়তেই সে চট করে আমার চোখ জোড়া ছেড়ে দিল। আমি তখন চোখ বন্ধ করে আছি। সে ব্যস্ত ভঙ্গিতে বলল, এই দিশা, এই প্লিজ এভাবে কেঁদো না। দেখো, আই এম সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর কখনো এমন হবে না, বিশ্বাস করো। তাও এভাবে কেঁদো না প্লিজ। আমি এবার রাফিদকে ছেড়ে উঠে সোজা বেলকনিতে চলে গেলাম। রেলিং ধরে চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। সে কেন এমন করে বারবার আমার সাথে? আমার ক্ষতগুলোকে সে আবারও তাজা করে দিল। না, এভাবে আর চলতে পারে না। এর একটা বিহিত তো আমাকে করতেই হবে। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর কাঁধে কারোর স্পর্শ পেলাম। সবার রাফিদের প্রতি অনেক রাগ আমি জানি, তবে আমার মতে রাফিদ কোনো ভুল করেনি। কারণ কারো আপনজনের সাথে এমন কিছু ঘটলে যে কেউ এটার প্রতিশোধ নিতে চাইবে, আর এটাই স্বাভাবিক। তবে দিশার সাথে যা করেছে ভুল বুঝে করেছে, পরে এটার জন্য সে অনুতপ্ত। ভুল বুঝতে পেরে মাপ চাইলে আল্লাহ তাকে মাফ করে দেন। আর সবচেয়ে বড় কথা, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, ভালোবাসা থাকলে শত ঝড়ের পরেও কেউ কারো হাতটা ছাড়ে না। খাটটা হালকা ফিরিয়ে দেখি রাফিদ। তাকে দেখে আমি সাথে সাথে আমার চোখের পানি মুছে নিই। সে আমার পাশে এসে দাঁড়ালো, দুজনের নজরই সামনের দিকে। সে ওভাবে থেকে শান্ত কণ্ঠে বলল, আমার থেকে চোখের পানি আড়াল করছো দিশা। তুমি তো জানো না আমি তোমাকে তোমার থেকেও বেশি বুঝি। আপনার না পায়ে ব্যথা, হাঁটতে পারেন না? ওটা তো তোমার কাছে আসার একটা বাহানা মাত্র। অতটাও মচকায়নি পা যে হাঁটতে পারবো না। আমি সামনের দিকে তাকানো অবস্থায় তাকে শান্ত গলায় বললাম, আমার ডিভোর্স চাই রাফিদ। আমার কথাটা শুনে সে তৎক্ষণাৎ আমার দিকে ঘুরে ফিরে তাকালো। হয়তো খুব বড়সড় একটা ধাক্কা খেয়েছে। সে আমার কাছ থেকে এমন কিছু হয়তো আশা করেনি, কিন্তু আমিও এবার নিজেকে নিয়ে ভাবতে চাই। অনেক হয়েছে অন্যকে নিয়ে ভাবা।
আমার মুখে ডিভোর্সের কথা শুনে রাফিদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকতেও পর মুহূর্তে চোখ মুখ শক্ত করে আমার এক বাহুতে হাতে টান দিয়ে নিজের দিকে ঘোরালো। তারপর আমার এক হাত মুছে পিছনে নিয়ে রেগে বলল, ব্যাস, অনেক বলেছো তুমি, আর একটা কথাও বলবে না বলে দিচ্ছি। মগের মূল্য পেয়েছো নাকি? বললেই হলো ডিভোর্স চাই। আরে একটা ভুল করেছি, তার জন্য তো আমি ক্ষমাও চেয়েছি তোমার কাছে। কি কথা হয়েছিল তোমার আমার সাথে? তুমি আমাকে যা খুশি শাস্তি দেবে, কিন্তু ছেড়ে যাবে না, এটাই তো? তাহলে কিসের ডিভোর্স? দেব না আমি তোমাকে ডিভোর্স। আর দরকার পড়লে তোমার হাত পা ভেঙে সারা জীবনের জন্য নিজের কাছে রাখবো, তবুও নিজের থেকে দূরে যেতে দেব না। বুঝতে পেরেছো তুমি? রাফিদ, আমি হাতে ব্যথা পাচ্ছি, ছাড়ুন। ওহো, ব্যথা পাচ্ছ তুমি না? আরে তুমি তো ব্যথা পাচ্ছ বেহিকভাবে। আর আমি যে দিনের পর দিন ভিতরে অনুশোচনার আগুন নিয়ে ভিতরে ভিতরে জ্বলে পড়ে মরছি, তা কি তোমার চোখে পড়ে না? আরে মানুষ মাত্রই তো ভুল, তাই বলে কি তাকে ক্ষমা করা যায় না? তোমার সাহস কি করে হয় আমার সামনে ডিভোর্সের কথা বলার? হ্যাঁ রাফিদ, আমার সত্যি লাগছে, ছাড়ুন। সে আবার ঝাড়ি মেরে আমার হাতটা জোরে পাশ ফিরে রেগে চিৎকার করে সজোরে দেওয়ালে একটা ঘুষি মারল। আমি এদিকে রেলিংয়ে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ধপ করে নিচে বসে পড়ি ও বলি, আমি কি করব রাফিদ, আপনি বলুন। না পারছি আপনাকে ক্ষমা করতে, আর না পারছি কাছে টেনে নিতে। এভাবে কি থাকা সম্ভব? আমি খুব ক্লান্ত রাফিদ, আর পারছি না আমি। এমন সময় নিজের দুই গালে কারোর হাতের আলতো স্পর্শে তাকিয়ে দেখি রাফিদ আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। সে মৃদু স্বরে বলল, দেখো দিশা, যা হওয়ার হয়েছে। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। তোমারও উচিত পেছনের সবকিছু ভুলে আমাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দেওয়া। প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না, আমি মরেই যাব তোমাকে ছাড়া। আর তবুও তুমি যদি যেতে চাও আমাকে ছেড়ে, তাহলে আমাকে মেরে তারপরে এখান থেকে যাও, কারণ তোমাকে ছাড়া আমি তিলে তিলে শেষ হয়ে যাব। আর তিলে তিলে মরার থেকে ভালো হয় আমাকে একবারেই মেরে রেখে যাও। তার কথাগুলো ক্রমশ জড়িয়ে যাচ্ছিল। আমি তার মুখে মৃত্যুর কথা শুনে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে আমার কলিজায় কেউ ক্রমাগত ছুরি দিয়ে আঘাত করছে। শত হলেও আমি কখনো তার মৃত্যুর কথা চিন্তা করতে পারি না। আমি তাকে বললাম, দয়া করে এসব আজে বাজে কথা আর একবারও মুখে আনবেন না। তাহলে তুমিও আর ডিভোর্সের কথা বলবে না, আর আমাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দিবে। আমি তাকে ছেড়ে নিচের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। সে বলল, এক জায়গায় যাবে আমার সাথে? আমি জিজ্ঞেস করলাম, কোথায়? তুমি যাবে কিনা সেটা বলো, তবে প্রমিস করছি তোমার একটুও বোরিং ফিল হবে না। যাবে? আপনার সাথে কখনোই আমার বোরিং লাগে না, বরং খুব ভালো লাগে সবসময় আপনার আশেপাশে থাকতে। সে একটা মুচকে হাসি দিয়ে আমার হাত ধরে বলল, চলো। আমি বিস্ময়সূচক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, এখন তো দুপুর, বাইরে অনেক রোদও পড়েছে। এমন টাইমে কেউ বাইরে বের হয়? না, যেতে যেতে বিকেল হয়ে যাবে, তাই এখনই বের হব। বাইকের রাফিদের পিছনে তাকে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখে বসে আছি, আর রাফিদ বাইক চালাচ্ছে। বাতাসে আমার চুলগুলো বারবার উড়ে মুখে পড়ছে। খারাপ লাগছে না, বরং খুব ভালোই লাগছে প্রিয় মানুষটার সাথে এভাবে থাকতে। বাইকটা বাড়ির পিছনে গ্যারেজে ছিল, কিন্তু কোথা থেকে আসলো জানি না, তারই হবে হয়তো। আচ্ছা, একবার কি জিজ্ঞেস করবো বাইকটা এখানে কেন? সে তো এখানে থাকে না, তাহলে এখানে খামোখা ফেলে রেখেছে কেন? এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই তার পিঠ থেকে মাথা তুলে তাকে জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেলাম। আর না থাক, এখন না, পরে জিজ্ঞেস করব। তাছাড়া বাইক চলাকালীন অবস্থায় বাতাসের শব্দের কারণে শুনতেও সমস্যা হবে। প্রায় অনেকক্ষণ পর এক জায়গায় এসে বাইক থামলো। রাফিদ বাইক থেকে নেমে যেটুকু বুঝতে পারছি এটা একটা নদীর কাছে আছি আমরা। জায়গাটা খুব সুন্দর, হালকা বাতাসে কিছু দূরে থাকা কাশফুলগুলো দুলছে, পানির কলকল শব্দ, বেশ নির্জন জায়গাটা। সন্ধ্যা হতে আর কিছু সময় বাকি মাত্র, তাই রোদটাও আর নেই, তবে সূর্য ডোবার আগে লাল আভাটা রয়েছে ও আকাশে একদম পরিষ্কার সাদা ছোট বড় মেঘগুলো মনে হয় একে অপরের সাথে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে চলছে। আমি সামনের দিকে এগিয়ে যেয়ে দুই হাত মিলে চোখ একদম নদীর পাড় ঘেঁষে দাঁড়ালাম। অন্যদিকে যেন আমার কোনো ধ্যানই নেই। রফিক আমার পাশে বসে পকেটে দুই হাত দিয়ে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে বলল, ফেনী ছোট নদী। হুম। হোয়াট? ও বলেছি, এটা ফেনী ছোট নদী। রোজ অনেক মানুষ আসে এখানে ঘুরতে, তবে এই সাইডটায় তেমন কেউ আসে না, এটা গ্রাম সাইড। মুসাপুরের দিকে এই নদীর ঘাট আছে, তবে আমার কাছে এই দিকটাই বেশি ভালো লাগে। এখন সন্ধ্যা হবে, তাই এখানটা ফাঁকা। ও, তবে এখানটাও না খুব সুন্দর। আচ্ছা রাফিদ, আপনি তো এখানে থাকেন না, তাহলে বাইকটা এখানে আসলো কোথা থেকে? ওটা তাহিয়ার জোড়াজোড়ি থেকে কিনেছিলাম। ওর নাকি বাইকে চড়তে খুব ভালো লাগে, তাই প্রায় ওকে নিয়ে এখানে আসা হতো। তবে তার মৃত্যুর পর এখানে আর আসিনি। আজ 1 বছর পর তোমাকে নিয়ে এলাম।
আপনাদের ভাই বোনদের মধ্যে খুব ভালোবাসা ছিল তাই না? হ্যাঁ, আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলাম। ও আমার কাছে সব কিছুই শেয়ার করতো জানো। তবে কেন জানি সাদমানের কথাটা সে আমাকে বলেনি। বললে হয়তো আর এমনটা হতো না। বলতে বলতে রাফিদের চোখ দিয়ে 2-3 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি কথা ঘোরানোর জন্য বললাম, চলুন ওখানটায় বসি। ঘাসের উপর অনেকক্ষণ যাবৎ আমিও সে পাশাপাশি বসে আছি। এই প্রথম তার সাথে আমার এতটা ভালো লাগছে। নীরবতা ভেঙে আমি বললাম, আজ বাসায় যাবেন না? না। মানে? তাহলে কি রাতে এখানেই থাকবেন? সে হেসে বলল, আরে না, এখানে থাকবো কেন? তবে কোথায় থাকবেন? সেটা না হয় পরেই দেখা যাবে। ইস, কোনো ছেলের হাসি এতটাও সুন্দর হয়? আমি অপলক তার দিকে তাকিয়ে আছি। আসলে কি তার হাসিটা এত সুন্দর, নাকি শুধু আমার কাছেই সুন্দর মনে হচ্ছে? যার মুচকি হাসিটাই আমাকে পাগল করার জন্য যথেষ্ট, সে প্রাণ খুলে হাসলে তো আমি বোধহয় মরেই যাব। যখন আমি রাফিদের দিকে তাকিয়ে এসব ভাবছিলাম, তখন সে আমার ভাবনার মাঝখানে বলে উঠল, গান শুনবে দিশা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি গান গাইতে পারেন? হ্যাঁ পারি। শুনবে? খালি গলা হয়তো ততটা ভালো হবে না, তাও এরকম একটা পরিবেশে গাইতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ শুনবো। সে একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে গান ধরলো। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। নদী কেন যায় সাগরের ডাকে, যাত কেন বৃষ্টির আশায় থাকে। যদি বুঝতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। ভালোবাসা দাও, ভালোবাসা নাও। কাছে এলে যাও দূরে সরে, কতদিন রাখবে আর একা করে। কাছে এলে যাও দূরে সরে, কতদিন রাখবে আর একা করে। মনে টেনে নাও, আমি তোমার ওই হাতে হাত রেখে, তুমি আমারই হাতে হাত রেখে চলো এগিয়ে যাই। ভালোবাসা দাও, ভালোবাসা না। আমার চোখ যেন আজ রাফিদের থেকে সরতেই চাইছে না। কেউ এত সুন্দর করে কিভাবে গান গাইতে পারে? আজ যেন আমার সামনে এক অন্য রাফিদ বসে আছে। তাকে আমার বড্ড অচেনা লাগছে আজ। আমি তাকে বললাম, আপনি এত সুন্দর গান গাইতে পারেন? তা আজ জানলাম। আপনার তো প্রফেশনাল সিঙ্গার হওয়া উচিত ছিল। সে হালকা হেসে বসা থেকে উঠতে উঠতে বলল, চলো যাওয়া যাক। এত তাড়াতাড়ি? আর একটু থাকি না প্লিজ। আর কিছুক্ষণ পর বেশি অন্ধকার হয়ে যাবে, পরে গ্রামের রাস্তাঘাট চিনতে অসুবিধা হবে, তাই এখনই যেতে হবে। আমি মন খারাপ করে উঠে দাঁড়িয়ে বললাম, ওকে চলুন। আরে মন খারাপ করো না, আরেকদিন আবার নিয়ে আসবো। আচ্ছা। গ্রামের সরু কাঁচা মাটির রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। বাড়িটা টিনের তৈরি, চার দেওয়ালে সব কিছুই টিনের। একসাথে 3টা ঘর, শুধু উঠানের সীমানাটুকু বাঁশের বেড়া দিয়ে তৈরি। বাইরে থেকে বাড়িটার ভেতরটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও অন্ধকার, তা চাঁদের আলোতে সব স্পষ্ট। আমি রাফিদকে জিজ্ঞেস করলাম, এটা কার বাসা রাফিদ? আর আমরা এখানে কেন এসেছি? আগে ভেতরে চলো, তারপর বলছি। একটা ঘরে খাটে বসে আছি। রাফিদ কোথায় জানি না। একজন মধ্যবয়সী মহিলা আমাকে এখানে রেখে গেছে। শুনছিলাম রাফিদ ওনাকে চাচি বলে ডাকছিল। রুমটা ছোট হলেও বেশ গোছানো, কয়েকটা পুরোনো ফার্নিচার ছাড়া আর কিছুই নেই। আমি যখন আশেপাশে খেয়াল করে দেখছিলাম, এমন সময় রাফিদ হাতে একটা খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকলো। তারপর আমার পাশে এসে বসে বলল, সারাদিন তেমন কিছুই খাওনি মনে হয়, খেয়ে নাও। আপনি খাবেন না? হ্যাঁ খাবো। তাহলে একটা প্লেট কেন? এক প্লেটের মধ্যে খেলে ভালোবাসা বাড়ে, তাই আমি ইচ্ছে করেই দুজনের খাবার এক প্লেট এনেছি। তার কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। তারপর আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই মহিলাটাকে যাকে আপনি চাচি বলে ডাকছিলেন? উনি শোভা চাচি। আমরা ফেনীতে যেই বাড়িতে উঠেছিলাম আগে, সেই বাড়িতে দেখাশোনা করতো। পরে কি এক কারণে উনি ওখান থেকে চলে আসে।
আর এখানে উনি একাই থাকে। ওনার স্বামী নেই, একটা ছেলে আছে, দেশের বাইরে থাকে। ও, তা উনি কি কারোর সাথে কথা বলেন না? না মানে আমার সাথে তেমন কিছুই তো বললেন না, তাই তো আর কি। না বলে, তবে চাচি একটু চাপা স্বভাবের, অপরিচিত কারোর সাথে তেমন একটা কথা বলে না। আমাকে আবার অনেক কেয়ার করে। যখন এখানে আসি ওনার সাথে দেখা করে যাই। ও, আচ্ছা এখন খাও। আমিও আর কিছু না বলে খাওয়া শুরু করি। রাফিদ প্লেটের ওপাশ থেকে খাচ্ছে আর আমি এপাশ থেকে। আমার কাছে তো ব্যাপারটা বেশ ভালোই লাগছে। বলতে গেলে প্রিয় মানুষটার সাথে এক প্লেটে খাবার খাওয়া এক অন্যরকম অনুভূতি। রাত প্রায় 11টা। খাটের এক সাইডে রাফিদের দিকে পিঠ করে শুয়ে আছি। বাইরে মনে হয় ফেরি ফেরি বৃষ্টি হচ্ছে ও হালকা বাতাস। টিনের চালের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ পাচ্ছি। হঠাৎই কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবে চুমু দিতে লাগলো। আমি জানি এটা কে। আমি আজ তাকে আর বাধা দেওয়ার চেষ্টা করলাম না, বরং চোখ বন্ধ করে তার প্রত্যেকটা ছোঁয়া অনুভব করছি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর রাফিদ আচমকা আমাকে ছেড়ে দিল। আমি তার দিকে ফিরে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আজ সকালের ঘটনার জন্য। আমি আর কিছু না ভেবে তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলাম। সে আমাকে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি ক্ষমা করতে পেরেছো দিশা? আমি কিছু না বলে তার বুক থেকে শার্টের একটা বোতাম খুলে সেখানে আলতো করে একটা চুমু এঁকে দিলাম, যার অর্থ হ্যাঁ পেরেছি। সে এবার আমাকে খুব শক্ত করে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি তার বুক থেকে মাথা তুলে তার ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। সেও আজ আমাকে আপন করে নিল। এই প্রথম তাকে আমি এতটা কাছ থেকে অনুভব করছি। আজ তার প্রতিটা ছোঁয়ায় আমার জন্য তার মনে ভালোবাসাটা অনুভব করছি। ভালোবাসার মানুষের ছোঁয়াগুলো বুঝি এমনই শিহরণ জাগায়। 1 বছর পর আজ আমার ডেলিভারির ডেট। হসপিটালে বেডে করে আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাফিদের হাতটা খুব শক্ত করে ধরে আছি। ঝাপসা চোখে তার চোখের দিকে তাকে স্পষ্ট পানি দেখতে পাচ্ছিলাম, কিন্তু মুখ ফুটে বলতে পারছিলাম না যে, রাফিদ, আমারও আমাদের বাচ্চার কিচ্ছু হবে না, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। নিজেকে বড়ই হতভাগিনী মনে হচ্ছে আমার। এই আশ্বাসটুকুও তাকে আমি দিতে পারছিলাম না। যন্ত্রণায় ক্রমাগত ছটফট করছি। আমার শাশুড়ি কান্নার আওয়াজও পাচ্ছিলাম, তবে ওনার মুখটা দেখার ভাগ্য হয়নি আমার। অবশেষে রাফিদের হাত থেকে আমার হাতটা ছুটে গেল। বারবার চেষ্টা করছিলাম হাতটা ধরে রাখার, তবে হতভাগা কপালে আর সেটা জুটেনি। 3 ঘন্টা পর হসপিটালের কেবিনে বেডে আধশোয়া হয়ে রোগীদের আকাশি রঙের একটা ড্রেস পরিহিত অবস্থায় বসে আছি। আমার পাশে রাফিদ চুলে বসে তার কোলে একটা ফুটফুটে মেয়ে বাবুকে নিয়ে আছে। তার ছোট ছোট হাত দুটো নিয়ে খেলা করছে। হ্যাঁ, আমার একটা মেয়ে হয়েছে। নাক আর ঠোঁটটা পুরোটাই রাফিদের মতো, ও চেহারাটা আমার মতো। পিচ্চিটাও কি বুঝলো কে জানে। রাফিদের হাতের এক আঙ্গুল মুষ্টিবদ্ধ করে ধরে আছে। আমি বসে বসে মেয়ে বাবার কাণ্ড দেখছি। এমন সময় আমার শাশুড়ি আমার কেবিনে ঢুকে আর রাফিদকে বলে। রাফিদ একটা মুচকে হাসি দিয়ে তাহিয়াকে আমার কোলে দিয়ে দিল। হ্যাঁ, বাবুর নাম তাহিয়া রাখা হয়েছে, কারণ তাহিয়াকে ঘিরেই আমার আর রাফিদের জীবনটা শুরু হয়েছিল। আম্মা চলে যাওয়ার পর রাফিদ আমার ডান হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বলল, থ্যাঙ্কস দিশা, থ্যাঙ্কস ফর এভরিথিং। তুমি না থাকলে হয়তো আমার জীবনটা এতটা আনন্দময় হতো না।